হ্যাঁ ঠিক আছে, ক্লাস রেকর্ড চালু হয়ে গেছে। এখন সাউন্ড এখন বড় হয়েছে সাউন্ড। আমি মাইক্রোফোনটা মুখের কাছে না রেখে এমনিতে গলার কাছে রাখছিলাম, কিন্তু মনে হচ্ছে মুখের কাছে রাখতে হবে। এখন সাউন্ড ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরুতেই বলি। বাংলাকে প্রথমে দুই ভাগে ভাগ করছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমার যদি বাংলা পরীক্ষাটা হয় 30 নাম্বারের, তাহলে মনে রাখবা যে এখানে নাম্বারটা ওইরকম ডিভাইড থাকে না যে 15 নাম্বার বাংলা ফার্স্ট পেপার থেকে, 15 নাম্বার বাংলা সেকেন্ড পেপার থেকে, এরকম কোনো ডিভাইড থাকে না, এরকম নিয়ম কানুন নাই। যদিও বেশিরভাগ প্রশ্ন এরকমই হয় যে 15টা বাংলা প্রথম পত্র থেকে করে, 15টা বাংলা দ্বিতীয় পত্র। তবে এর ব্যতিক্রমও তোমরা পাবা। তোমরা যখন প্রশ্ন ব্যাংক পড়তে যাবে দেখবা যে 16-17টা প্রশ্ন বাংলা ফার্স্ট পেপার থেকে করছে, বাকিগুলো করছে বাংলা দ্বিতীয় পত্র থেকে। আবার উল্টাও হয়, দেখা যায় যে বেশি প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র থেকে করছে, কম প্রশ্ন করছে বাংলা প্রথম পত্র থেকে। তাই এখানে তুমি কোনোটাকে মানে লেস ইম্পর্টেন্ট ধরে লাভ নাই, তোমাকে দুইটাই পড়তে হবে। বাংলা প্রথম পত্রটাও খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, বাংলা দ্বিতীয় পত্রটাও খুব ভালোভাবে পড়তে হবে। তো বাংলা দ্বিতীয় পত্রে পড়া যায়। আগে বাংলা প্রথম পত্রের বেলায় বলি। বাংলা প্রথম পত্রে পড়ালেখাটা একটু দুই রকম হয়ে যায়, মানে বিশ্ববিদ্যালয়ের বেলায় এসে। এখানে তোমরা তো সাধারণত এইচএসসি পরীক্ষার জন্য গদ্য পদ্যগুলোর যে মেইন টপিকটা থাকে ওটাই পড়ো বেশি, ঠিক আছে? লেখক থেকে তেমন কোনো প্রশ্ন তোমাদের আসে না, এমনকি এমসিকিউ তো লেখকের জন্য তোমরা তেমন কোনো কিছু পড়ো না। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে লেখক থেকেই বেশি প্রশ্ন হয়, লেখক থেকে অনেক প্রশ্ন চলে আসে। এই জন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গদ্য পদ্য থেকে তুমি কি কি শিখবে, আর একটা হচ্ছে লেখকদের যে জীবনী সেখান থেকে তুমি কি কি শিখতে হবে তোমাকে। লেখকদের মধ্যে আছে তোমার জন্মসাল, মৃত্যুসাল, এগুলো মনে রাখতে হবে। এগুলো তো অনেকেই মুখস্থ করেও না, যে বোর্ড এক্সামে যদি আসে তো একটা এমসিকিউ আসবে, বেশি চিন্তা করে মুখস্থ করে না। কিন্তু এখানে আসলে যেহেতু ভর্তি পরীক্ষা 1 নম্বর অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, সেজন্য জন্মসাল মৃত্যুসাল এগুলো মুখস্থ করতেই হবে। তার সাথে জন্মস্থান কোথায়, কিছু কিছু কবির ক্ষেত্রে তার কবরস্থানটা মনে রাখতে হয়। যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানটা কোথায় আছে এটা তোমাকে মনে রাখতে হবে। দ্বিতীয় আরেকটা আমি এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে মৃত্যুর কারণ। এটা হচ্ছে বেশ কিছু কবি আর লেখকের মৃত্যুর কারণটা মনে রাখতে হয়। যেমন ধরো ট্রাম দুর্ঘটনায় একজন লেখকের মৃত্যু ঘটছিল, এখন যদি তুমি সেটা মনে রাখতে না পারো যে কোন লেখকের মৃত্যুটা ট্রাম দুর্ঘটনায় ঘটছে, তাহলে একটা এমসিকিউ কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাবে। তাই এখানে আমি মৃত্যুর কারণটা আলাদাভাবে লিখে রাখছি। জন্মস্থানটাও মনে রাখতে হবে, কার জন্ম কোথায়, ঠিক আছে? তারপর হচ্ছে তাদের পেশা। পেশা বলতে সবার পেশা আমাকে মনে রাখতে হবে না, যারা যারা সম্পাদকীয়তে পত্রিকার সম্পাদনা করতো না অনেকেই, তাদেরটা তোমাকে একটু মনে রাখতে হবে। কারণ পত্রিকা থেকে প্রশ্ন চলে আসে, কে কোন পত্রিকার সম্পাদক ছিলেন, এই টাইপের প্রশ্নগুলো প্রায় চলে আসে। সেজন্য পেশা হিসেবে ওই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। অন্যান্যরা যারা অন্যান্য পেশায় ছিলেন, যেমন অনেকে অধ্যাপনা করতেন, সেটা তোমাকে মনে রাখতে হবে না, যে কে কোন কলেজের অধ্যাপক ছিলেন বা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা বা পড়াতেন, এটা তোমাকে মনে রাখতে হবে না। তোমাকে পেশা হিসেবে মনে রাখতে হবে সম্পাদকনাটা। তো এটা আমরা যখন বিভিন্ন লেখক সম্পর্কে পড়বো, ওখানে আমি বলে দিব যে কারটা মনে রাখতে হবে, কারটা মনে না রাখলেও চলবে। এরপর হচ্ছে সাহিত্যকর্ম, এই জিনিসটা বিশাল। এখানে যদি আমি ছোট্ট করে লিখছি সাহিত্যকর্ম, সাহিত্যকর্মটা বিশাল। আমরা যখন প্রশ্ন প্র্যাকটিস করতে যাব, বা আজকে আমরা যখন রবীন্দ্রনাথ আর কাজী নজরুল সম্পর্কে জানবো, তখন ওখানে আমি তোমাকে একটু ডিটেলসে বলবো যে সাহিত্যকর্মের মধ্যে তোমাকে কি কি মনে রাখতে হবে। অনেক বেশি কিছু মনে রাখতে হয় সাহিত্যকর্মের মধ্যে, ঠিক আছে? এরপর আছে গদ্য পদ্যের মধ্যে। এখানে এই জিনিসগুলো গদ্যের ক্ষেত্রেও চলবে, পদ্যের ক্ষেত্রেও চলবে, ঠিক আছে? গদ্য পদ্যের মধ্যে হচ্ছে প্রথম ও শেষ লাইন। ওকে, গদ্য পদ্যের প্রথম ও শেষ লাইন অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। সৌমিত্র, কয়েকজন জয়েন দিতে পারতেছে না, তুই একটু পার্টিসিপেন্টস অপশনটা দেখ। হ্যাঁ আমি দিছি। এখন তো সবাই আসছে, একজন এখনো আটকে আছে, ওর সমস্যা কি বুঝতেছি না। হ্যাঁ চলে আসছে সবাই। ওকে, তো গদ্য পদ্যের মধ্যে যেটা বলতেছিলাম, সাধারণত কোনো লাইন আমরা মুখস্থ করি না, কিন্তু কোনো গদ্য বা পদ্যের প্রথম লাইনটা কি আর শেষ লাইনটা কি এটা কিন্তু মনে রাখতে হবে। একটু তোমাদের মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা আমিই করে দিচ্ছি। মতিউর রহমান, তোমার মাইক্রোফোনটা মিউট করো। Yes, sir. ওকে,
তো যেটা বলছিলাম, গদ্য এবং পদ্যের প্রথম ও শেষ লাইন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। সাধারণত এমসিকিউর ক্ষেত্রে বেশ কয়েকটা এমসিকিউতে দেখা গেছে যেখানে তোমাকে একটা লাইন দিয়ে জিজ্ঞেস করে যে এটা কোন গদ্যের প্রথম লাইন বা এটা কোন গদ্যের শেষ লাইন, অথবা বলেও না যে প্রথম লাইন নাকি শেষ লাইন, জাস্ট বলে দেয় যে এটা কোন গদ্য বা পদ্য থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এমসিকিউতে এটা চলে আসে, বোর্ড কোশ্চেনে পাবে না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রায় চলে আসে। এরপর হচ্ছে চরিত্র সমূহ, অনেকগুলো গল্প আছে, অনেকগুলো আছে, তোমাদের কবিতার মধ্যেও দেখা যায় যে কিছু সংলাপ চলে আসে, তো সেখানে অনেকগুলো চরিত্র চলে আসে। যেমন ধরো আজকে আমাদের টপিকের মধ্যে একটা অপরিচিত গল্প আছে না, সেই গল্পটাতে অনেকগুলো চরিত্র আছে, তোমাকে মনে রাখতে হবে মোট চরিত্র কয়টা আছে, তারা কে, তাদের মধ্যে সম্পর্কগুলো কি, কার সাথে কার কি সম্পর্ক, এই ব্যাপারগুলো তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি মোট চরিত্র মনে রাখতে পারো তাহলে তোমার জন্য সুবিধা। এমসিকিউতে কিন্তু মোট চরিত্র কয়টি এটাই আসবে তা না, এমসিকিউতে চরিত্রগুলো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো স্বাভাবিকভাবে মোট চরিত্র কয়টা এবং তারা কি কি, তাদের মধ্যকার সম্পর্ক, এগুলো মনে রাখলে চরিত্র নিয়ে যে প্রশ্নই আসুক তুমি আনসার করতে পারবা। এখানে চরিত্র মানে হচ্ছে ওই যারা যারা আছে আর কি, যেমন অপরিচিত গল্পে গল্প কথক আছে, তার মামা আছে, তার মা আছে, আবার ওদিকে পাত্রীপক্ষের মধ্যে দেখা যায় যে পাত্রীর বাবার নাম বিশম্বর বাবু নাকি শম্ভুনাথ বাবু, তারপর আছেন পাত্রী নিজের নাম কল্যাণী, এই ব্যাপারগুলো মনে রাখতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে সংলাপ, কারো কারো কিছু কিছু বিশেষ বিশেষ সংলাপ থাকে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। বিশেষ বিশেষ লাইনগুলো তোমাদের দাগ দেওয়া আছে, তোমাদের শীট যেটা আছে দেখবা যে শীটের মধ্যে তোমাদের অনেকগুলো লাইন আমরা এভাবে দাগ দিয়ে দিয়েছি, ওই লাইনগুলো মনে রাখতে হবে। ওগুলো মুখস্থ করার দরকার নাই, দেখলে যেন মনে পড়ে ওইভাবে পড়লেই হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করবো না। তারপর হচ্ছে ফুল ফল ঋতু ইত্যাদি বিশেষ দিকগুলো তোমাদের মাঝে মধ্যে গদ্য পদ্যের মধ্যে দুই একটা ঋতুর কথা বলে ফেলে বা কোনো একটা ফুলের কথা বলে ফেলে, এই জিনিসটা ধরেই এমসিকিউতে প্রশ্ন চলে আসে। আমরা যখন, তুমি যখন বোর্ড কোশ্চেন গুলো সরি মানে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়তে যাবে, তখন দেখবা যে হুট করে এমন একটা প্রশ্ন আসছে অমুক ঋতুর নামটা কোন গদ্যে বলা আছে বা কোন পদ্যে বলা আছে, বা শরৎ ঋতুর নাম বা হেমন্ত ঋতুর নামটা কোন পদ্যে বলা আছে, এরকম একটা প্রশ্ন চলে আসছে। তো স্বাভাবিকভাবে কোনো ঋতুর নাম বা কোনো বিশেষ ফুলের নাম যদি গদ্য বা পদ্যের মধ্যে পাও সেটা মনে রাখতে হবে। এটা গেল আমাদের বাংলা প্রথম পত্রে আমাদের কি কি পড়তে হবে সেটা। এবার আসছি বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে তিন ভাগ ভাগ করছি আমি, একটা হচ্ছে ব্যাকরণ, আর একটা হচ্ছে বিরচন, আর একটা হচ্ছে রচনা। এই রচনা অংশটা এমসিকিউর জন্য না, এই রচনা অংশটা হচ্ছে আমাদের লিখিত যে পরীক্ষাগুলো হয় তাদের জন্য, সেটার জন্য। ব্যাকরণ অংশটাও লিখিত নিয়মের মধ্যে পড়ে, তারপরে ব্যাকরণটা বেশিরভাগ এখানে যেগুলো দিচ্ছে এগুলো সবগুলো হচ্ছে এমসিকিউর জন্য। ব্যাকরণের মধ্যে দেখো সন্ধি, সমাস, নত্য সত্যবিধান, উপসর্গ অনুসর্গ, কারক বিভক্তি, পদাশ্রিত নির্দেশক ইত্যাদি যা কিছু আছে। তোমাদের তো ব্যাকরণের ক্ষেত্রে তোমরা কোন কোন বই ফলো করো আমি জানি না, তোমাদের মেইন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ওই 9-10 সরকারি বাংলা ব্যাকরণ বই যেটা আছে ওটা, 9-10 সরকারি বাংলা ব্যাকরণ বই যেটা আছে এটা লাগবে। ওই বইটা থেকেই মোটামুটি সব নিয়ম কানুন গুলো পড়তে হবে। তবে এক্সাম্পল বা উদাহরণ যদি পড়তে যাও, তুমি পড়তে যাও, তোমাকে বাংলা বিচিত্রা বইটা ফলো করতে হবে। বাংলা বিচিত্রা বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া আছে, প্রচুর প্রশ্ন দেওয়া আছে। বাংলা বিচিত্রা বইয়ের প্রশ্নগুলো যদি পড়ো তাহলে প্রিপারেশন অনেকটা কমপ্লিট হয়ে যায়। সেই জন্য তোমরা চেষ্টা করো বাংলা বিচিত্রা বইটা কালেক্ট করতে। ঠিক আছে, এটা নতুনটা আসছে কিনা আমি জানি না, নতুন হোক পুরাতন হোক একই ব্যাপার। এটা প্রায় 500 পেজের একটা বই, তো এটা চেষ্টা করবে এটা কালেক্ট করতে। আর অনেকে অন্যান্য বই পড়ে থাকে, অন্যান্য বই পড়লেও চলবে, তুমি শুধু খেয়াল রাখবা যে তোমার বইটাতে প্রশ্ন কি পরিমাণ দেওয়া আছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলা যে কোনো বই তুমি নিলা, যে সেটাতে দেখবা যে মিনিমাম যে কোনো বিশ্ববিদ্যালয়ের 10 বছরের প্রশ্নগুলো তোমাকে দেওয়া আছে কিনা। এখন 2020 সাল চলতেছে, সে তোমাকে 2008-9 কিংবা 2005-6 পর্যন্ত প্রশ্ন সাপ্লাই দিচ্ছে কিনা, ওই এইরকম বই ফলো করবা। তো এরকম বইয়ের মধ্যে আমি বাংলা বিচিত্রা দেখছি, আরো বই যদি থাকে তোমরা গিয়ে দেখবা, যে বইটাতে প্রশ্ন বেশি আছে দেখবে সেই বইটাই কিনবা। ঠিক আছে, এরপর হচ্ছে বিরচন। বিরচন অংশটা হচ্ছে মুখস্থের উপরে, তবে এটা মুখস্থ করতে হয় না, এটা হচ্ছে যে বারবার পড়তে হয়, তুমি এতগুলো মুখস্থ করতে পারবা না। যেমন সমার্থক বিপরীতার্থক শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন, এগুলো মুখস্থ করা যায় না, এত এত বেশি আসে যে মুখস্থ করা যায় না, আর এগুলো প্রশ্ন সরাসরি আসে। আবির তোমার মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা মিউট হয়েছে। বিরচন অংশের এই পার্টগুলো হচ্ছে বারবার পড়তে হবে। তুমি যদি মনে করো আমি একবার অনেক বেশি মুখস্থ করব তারপর আবার লিখবো, এভাবে মনে রাখার চেষ্টা করবো, তাহলে হবে না। তোমাকে যেটা করতে হবে বেশি বেশি পড়তে হবে। মানে তুমি তোমার নির্দিষ্ট ডেইলি সাপ্তাহিক যে রুটিন আছে সেখানের মধ্যে 2টো দিন এরকম রাখো যে তুমি আধা ঘন্টা খালি এগুলো পড়বে,
আমি তো বলতেছি না যেগুলো মুখস্থ করবে, আধা ঘন্টা শুধু এগুলো রিডিং পড়ে যাবে, এগুলো এমসিকিউ হিসেবে আসবে, তো স্বাভাবিকভাবে এগুলো দেখলে যেন মনে পড়ে। আর লিখিতর জন্য যেগুলো আসবে এগুলো সব স্বাভাবিকভাবে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে যেগুলো ব্যবহার করা হয়েছে, যে বাগধারাগুলো বা প্রবাদ প্রবচনগুলো, ওগুলো এসে থাকে, অর্থাৎ খুব কমন গুলো এসে থাকে, সেক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু নাই। আর রচনার মধ্যে ভাব সম্প্রসারণ এই জিনিসটা হচ্ছে লিখিতর জন্য, ঠিক আছে? লিখিত পরীক্ষায় ভাব সম্প্রসারণ আসতে পারে, চিঠি দরখাস্ত আসবে না লিখিত পরীক্ষায়, যদি চলে আসে তাও লিখতে হবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিঠি দরখাস্তের নিয়ম কানুন গুলো। চিঠির বেলায় প্রেরক খামের কোন পাশে লিখতে হয়, প্রাপক খামের কোন পাশে লিখতে হয়, দরখাস্তের বেলায় তারিখটা কোন পাশে লিখতে হয়, এগুলোর আধুনিক নিয়ম আছে, পুরাতন নিয়ম আছে, এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? তাহলে এটা আলোচনা করলাম, এখন আলোচনা করলাম কি তোমাদের কি কি পড়তে হবে সেটা। এই জিনিসগুলো আরো ডিটেলসে যখন আমরা আরো ক্লাস করব, আমাদের যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসের মধ্যে আমরা আরো ডিটেলসে আস্তে আস্তে করে সবটা তোমরা জানতে পারবে। আমরা অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করব, তখন সেখানে তোমরা বুঝে যাবে যে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না। এটা তাও আমি একটা জাস্ট ভিউ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা আমাদের আজকের টপিকে চলে যাব। এটা দেখা যাচ্ছে কিনা একটু বলো তো, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর আসছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া। আমাদের সাথে মেইন বই তো আছে তাই না? জি মেইন বই যদি থাকে, মেইন বই থাকলে হবে এখন দাগিয়ে ফেলতে পারো, শীটটা দিছি। আরেকজনের মাইক্রোফোন অন, তুমি কিছু বলতেছো আরজু শেখ, তোমার মাইক্রোফোনটা অন। আরজু শেখ, তোমার মাইক্রোফোনটা অফ করো। ওকে, তো অপরিচিতা এটা ডিটেলস আমরা মানে রিডিং পড়বো না, এটা তোমাদের রিডিং পড়া আছে, এবং তোমাদের আমি যদিও শীট আগে দিয়ে দিছি, যাই হোক এখানে তোমাদের যেগুলো মনে রাখতে হবে মেইন ইম্পর্টেন্ট লাইনগুলো, তারপর যেগুলোর কিছু ব্যাখ্যা আছে সেগুলো আমি একটু বলে দিই। যেমন এখানে প্রথম যে লাইন, আজ আমার বয়স 27 মাত্র, ঠিক আছে? এই যে বয়স 27 বলা হচ্ছে, এটা হচ্ছে কার? এটা গল্প কথকের। এখানে কিন্তু গল্প কথকের কোনো নাম নাই, কেউ কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিবে না, ঠিক আছে? কোথাও যদি আসে আজ আমার বয়স 27 মাত্র, এখানে বয়সটা কার? অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দেয়, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে গল্পটা, লিখে দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 27। এই কাজটা করবে না। তোমাদের অপশনে যখন থাকবে, অপশনে দেখবে একটা অপশন আছে গল্প কথক, ঠিক আছে? যিনি গল্পটা বলছেন বা লেখক এরকম থাকে, তো গল্প কথক অপশন থাকলে গল্প কথক অপশনটাতে দাগ দিবে। এরপরে হচ্ছে এই লাইনটা লাগবে না, এই লাইনটা ইম্পর্টেন্ট। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন, ঠিক আছে? মাকাল ফল অর্থ তো জানা আছে সবার, এটা শব্দার্থ হিসেবে জেনে রাখবা, মাকাল ফল। লাইনটা দাগ দিয়ে নাও। এরপর এখানে আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে কি, গল্পকথকের বাবার পেশা ছিল ওকালতি। গল্পকথকের বাবার পেশা ছিল ওকালতি, তার মানে উনি পেশায় উকিল ছিলেন আর কি। তারপর এই লাইনটা ইম্পর্টেন্ট, মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। এটা দিয়ে বোঝায় কি, যে মৃত্যুর আগ পর্যন্ত উনি পরিশ্রম করে গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত উনি পরিশ্রম করেছেন, মৃত্যুর পরে তিনি একটু ছুটি পেয়েছিলেন বা অবসর পেয়েছিলেন। তাই এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে, এটা তোমাদের এমনিতে জ্ঞাতও আসতে পারে, বোর্ড এক্সামও ব্যাখ্যা হিসেবে আসতে পারে খ নাম্বারে। তারপর গল্প কথককে বড় করছেন তার মা, আর এই লাইনটা ইম্পর্টেন্ট, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে অন্নপূর্ণা মানে দেবী পার্বতীর কথা বলা হচ্ছে, গজানন মানে হচ্ছে গণেশ, আর গণেশের ছোট ভাই হচ্ছে কার্তিক, ঠিক আছে? দেবী পার্বতীর দুই ছেলে, বড় ছেলে হচ্ছে গজানন বা গণেশ, তার ছোট ভাই হচ্ছে কার্তিক। তো মনে তাকে এমন ভাবে মানুষ করছে যেন দেবী পার্বতীর গলে ছোট্ট কার্তিক বাবু বসে আছেন। এরপর এই লাইনটা একটু মনে রাখবা, গল্প কথকের আসল অভিভাবক হচ্ছে তার মামা। আমার আসল অভিভাবক আমার
মামা। আর গল্পকথকের চাই তার বয়সের পার্থক্য হচ্ছে কি 6 বছর। গল্পকথকের যে বয়স তার মামার বয়স হচ্ছে তার চেয়ে বছর 6 বড়। তারপর এই শব্দটাতে একটু দাগ দাও, ফলগুর বালি। ফলগু হচ্ছে একটা নদীর নাম। ফলগু হচ্ছে একটা নদীর নাম। এই নদীটার উপরে সব বালি, নিচ দিয়ে নদীর পানিগুলো বয়ে যায়। তো স্বাভাবিকভাবে একটা নদীর সমস্ত পানি যদি থাকে বালির নিচে আর উপরে যদি বালি থাকে তাহলে নদীটা আছে সেটাই বোঝা যায় না। তো এই মামার অবস্থা ছিল সংসারে সেরকম। সংসারে আর কেউ আছে কিনা সেটা বোঝা যায় না, উপর থেকে খালি ওনাকেই দেখা যায়, মনে হয় যে মামাই সংসারের সবকিছু। এই জন্য এখানে তুলনা হিসেবে লেখা হয়েছে ফলগুর বালির মতো। এই জিনিসটা মনে রাখবে। ফলগু হচ্ছে একটা নদীর নাম, এটা পাশে লিখে রাখো, কোথাও লেখা থাকলে লিখে রাখো। ফলগু হচ্ছে একটা নদীর নাম। আর তোমাদের সব মেন বই শব্দার্থ দেওয়া আছে অবশ্য। এখানে একটা লাইনে দাগ নেই, তোমরা একটু দাগাও। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। এই লাইনটাতে দাগ দিয়ে দাও, এটাতে দাগ দেওয়া নেই। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। এখানে গল্পকথক নিজেকে ভালো মানুষ বলতেছে কেন? যে ভালো মানুষ হতে গেলে কোনো ঝামেলা থাকে না, ভালো মানুষ হওয়ার কোনো ঝামেলা নাই, কোনো দরকার নাই, কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে স্বাভাবিকভাবে সে সেই জন্যই ভালো মানুষ। তার মানে হচ্ছে কি, তার খারাপ হওয়ার সুযোগ নাই বলেই সে খারাপ হতে পারে নাই। তারপর এখানে একটা লাইন দেখো, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে সুলক্ষণটি স্মরণে রাখিবেন। স্বয়ংবরা অর্থ হচ্ছে যেখানে কন্যার নিজেই নিজের বর পছন্দ করার মতো অপশন থাকে। ঠিক আছে, একজন কন্যাকে যদি তুমি 10 জন পাত্রের দাও, বায়োডাটা দাও, তার মধ্যে যে কোনো একটা সে সিলেক্ট করার অপশন থাকে, তখন ওই কন্যাকে আমরা বলি স্বয়ংবরা। আর এখানে যে সুলক্ষণের কথা বলা হচ্ছে সেই সুলক্ষণটা কি? অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। তার মানে এ এমন পাত্র, একে ইচ্ছে মতো নাচানো যাবে, এটা হচ্ছে তার সুলক্ষণ। তারপর এখানে তেমন আর কোনো লাইন নেই। এখানে আরেকটা চরিত্রের মধ্যে আসবো আমরা, সেটা হচ্ছে আমার বন্ধু হরিশ। গল্পকথকের বন্ধু হরিশ, যার কাজ করে কোথায়? কানপুরে। এই লাইনটা একটু বেশি মনে রাখবে। গল্পকথকের বন্ধু হরিশ কাজ করে কোথায়? কানপুরে। আর গল্পকথকের শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিয়ে দিয়েছে। গল্পকথক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি? কিছুদিন পূর্বে তিনি এমএ পাস করেছেন, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি এমএ পাস। তারপর হচ্ছে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। এই তার মানে হচ্ছে মামা। এখানে তোমরা তার শব্দটা কেটে একটু মামা লিখে দাও। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই মামার কাছে গুরুতর, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তারপর হচ্ছে এই লাইনটা, এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এই লাইনটার এক কথা হচ্ছে এককালে এদের প্রচুর ধন সম্পত্তি ছিল। লক্ষ্মীর মঙ্গল ঘট থাকা মানে হচ্ছে প্রচুর ধন সম্পত্তি থাকা। এখানে লক্ষ্মী হচ্ছে কি? ধন সম্পদের দেবী। তার মঙ্গল ঘট থাকা মানে হচ্ছে কি? প্রচুর ধন সম্পদ থাকা। তারপর এখানে পাত্রীপক্ষ বাস করে কোথায়? পশ্চিমে। পাত্রীপক্ষ বাস করে পশ্চিমে। তারপর মেয়ের বয়সটা দেওয়া আছে, মেয়ের বয়স যে 15। এরপর আরেকটা চরিত্রের কথা এখানে বলা আছে, বিনু দাদা আমার পিস্তুত ভাই। এই লাইনটাও দাগ দিয়ে রাখো। বিনু দাদা আমার পিস্তুত ভাই। তাহলে দেখো এখানে গল্পকথকের দিক থেকে মোটামুটি চরিত্র সব চলে আসছে। গল্পকথক নিজে আছেন, তার মা আছেন, তার বাবা ছিলেন কিন্তু বেঁচে নাই, মৃত হিসেবে লিখে রাখতে পারো, এবং তার পেশা ছিল উকিল। এদের কারোরই নাম দেওয়া নাই, গল্পকথকের নাম দেওয়া নেই, গল্পকথকের বাবার নামও নেই, মার নামও নেই।
নাম দেওয়া আছে দুইজনের, সেটা হচ্ছে কি গল্পকথকের বন্ধু হরিশ আর গল্পকথকের পিস্তুত ভাই বিনু। ওনার নাম হচ্ছে বিনু, গল্পকথক তাকে দাদা বলে রাখতো, ঠিক আছে, নাম হচ্ছে বিনু। কারো কিছু জিজ্ঞেস করার আছে? কারো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাইয়া ভাইয়া গল্প গল্পের নাম তো অনুপম, দেওয়া তো আছে। গল্পকথকের নাম অনুপম। জি ভাইয়া পরে আছে এটা দেওয়াটা গল্পের আচ্ছা, শেষে। আমি এখনো পাই নাই বলে এখনো বলি নাই, ঠিক আছে, জি ভাইয়া। জি ভাইয়া। পরে আসতে পারে। আর কোনো প্রশ্ন? স্যার ওই যে অন্নপূর্ণাটা ওইটা। অন্নপূর্ণার কথা বলা আছে, অন্নপূর্ণা এটা কোনো চরিত্র না, এটা এটা আপাতত গল্পের কোনো চরিত্র না, ঠিক আছে, এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে চলে আসছে। আমরা প্রবাদ প্রবচন পড়ি না, এটা এক ধরনের প্রবাদ প্রবচন। জি স্যার, ওই যে বললো অন্নপূর্ণার কোণে গজাননের ছোট ভাই, এটা মানে দুইটা চরিত্র কি কি বললেন, এটা আবার একটু বলেন। আচ্ছা, আমি বলতেছি, অন্নপূর্ণা হচ্ছে দেবী পার্বতী, ঠিক আছে, নামগুলো লিখে রাখো। অন্নপূর্ণা হচ্ছে দেবী পার্বতী। এরপর গজানন মানে জি হচ্ছে গণেশ, গজানন জি মানে হচ্ছে গণেশ। হিন্দুদের যে দেবতা আছে, অন্নপূর্ণা হচ্ছে দেবী পার্বতী আর গজানন হচ্ছে গণেশ। তার ছোট ভাই হচ্ছে কার্তিক, গণেশের ছোট ভাই হচ্ছে কার্তিক। তাহলে পার্বতীর দুই ছেলে, একজন হচ্ছে গণেশ আর একজন হচ্ছে কার্তিক। গণেশ বড়, কার্তিক ছোট। তো ছোট ভাই আদর একটু বেশি পায় না, সেই জন্য এখানে বলা হচ্ছে যে মায়ের আদরে এত এমন ভাবে বড় হয়েছে যে এত বড় হওয়ার পরও মনে হয় যেন সে ওই ছোট্ট কার্তিকের মতো। বোঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। Okay. জি স্যার, থ্যাংক ইউ। তাহলে আমি যেটা বলছিলাম, এখানে চরিত্রগুলো কি কি আসছে, গল্পকথক, গল্পকথকের মা, গল্পকথকের মামা, গল্পকথকের বন্ধু হরিশ, তারপর তার পিস্তুত ভাই বিনু, এতটুকু পর্যন্ত আসছে। পিস্তুত ভাই মানে তো বুঝো ফুফাতো ভাই আর কি, ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, পিস্তুত ভাই মানে কি, ফুফাতো ভাই লিখে রাখবা, যেটা প্রচলিত সাধারণত সেটা আসে প্রশ্নে। তাহলে গল্পকথকের ভরসা কি কার উপর? বিনু দাদার উপর। বিনু দাদার পাত্রী সম্বন্ধে মন্তব্য কি? মন্দ নয় হে খাঁটি সোনা বটে। এই লাইনটা মনে রাখবে, এটা হচ্ছে কার সম্পর্কে? পাত্রী সম্পর্কে ওনার মন্তব্য, বিনু দাদার মন্তব্য। তারপর এখানে একটা লাইন আছে, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রজাপতি মানে ব্রহ্মা, দেবতা ব্রহ্মা, লিখে রাখো, প্রজাপতির নিচে লিখে রাখো দেবতা ব্রহ্মা। এটা তোমাদের শব্দার্থও দেওয়া আছে। পঞ্চস্বর মানে হচ্ছে এখানে মদন দেবতার পাঁচ স্বরের বা পাঁচ বানের কথা বলা হচ্ছে। মদন দেবতা মানে প্রেমের দেবতা, ঠিক আছে, তার পাঁচটা স্পেশাল বান থাকে, সেইটাকে একসাথে বলা হচ্ছে পঞ্চস্বর। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, তার মানে হচ্ছে কি, স্যার এটা আরেকবার বলেন স্যার প্লিজ। প্রজাপতি মানে হচ্ছে দেবতা ব্রহ্মা, প্রজাপতি হচ্ছে দেবতা ব্রহ্মা, আর পঞ্চস্বর মানে হচ্ছে মদন দেবতার পাঁচ বান বা পাঁচটি তীর, যেটাকে আমরা তীর বলি আর কি, তীর ধনুকের তীর। মদন দেবতার পাঁচটি তীর। মদন দেবতাকে লিখে রাখো প্রেমের দেবতা। জি স্যার। এই প্রেমের দেবতা বা মদন দেবতার পাঁচটি অনুভূতির তীর থাকে, ঠিক আছে, এগুলো এই মুহূর্তে আমার নাম মনে নাই, তোমাদের দরকারও নাই আসলে। এই পঞ্চস্বর, এই পঞ্চস্বরের সাথে ব্রহ্মার কোনো বিরোধ নাই, তার মানে তার ভাগ্যে প্রেমের ক্ষেত্রে কোনো বাধা নাই। এই লাইনটার অর্থ হচ্ছে কি, গল্পকথকের ভাগ্যে প্রেমের ক্ষেত্রে কোনো বাধা নেই। এরপর আসছে কন্যার পিতা শম্ভুনাথ বাবু। কন্যার পিতার নামটা মনে রাখবে, শম্ভুনাথ বাবু। এবং শম্ভুনাথ বাবু সবচেয়ে বেশি বিশ্বাস করে কাকে? হরিশকে।
তার বন্ধু গল্প কথকের বন্ধু হরিশকে বিশ্বাস করেন। ওনারা বিয়ের 3 দিন আগে আসছে, এই জিনিসটা মনে রাখতে হবে। বিয়ের 3 দিন আগে তিনি প্রথম চোখে দেখেন পাত্রকে এবং আশীর্বাদ করে যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, অর্থাৎ 40-এর কম বা বেশি হতে পারে। এখানে বয়সটা ইম্পর্টেন্ট না, শম্ভুনাথ বাবুর বয়সটা আমাদের তেমন দরকার নাই। যেটা দরকার সেটা হচ্ছে বিয়ের কয়দিন আগে তিনি দেখেন, বিয়ের 3 দিন আগে তিনি পাত্রকে দেখেন। এখানে চলে আসি। বীরের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। এটা কার? এটা হচ্ছে শম্ভুনাথ বাবুর। এটা মনে রাখবে, এই লাইনটা মনে রাখতে হবে। কার জন্য? শম্ভুনাথ বাবুর জন্য। যে বৈশিষ্ট্যটা কার বলা হচ্ছে? শম্ভুনাথ বাবুর। শম্ভুনাথ বাবু সম্পর্কে মামার মন্তব্য কি? লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। এই লাইনের পাশে লিখে রাখবে শম্ভুনাথ বাবুর সম্পর্কে মামার মন্তব্য। ঠিক আছে? ওই যে আমরা বলেছিলাম আমরা গুরুত্বপূর্ণ কিছু সংলাপ মনে রাখবো, এগুলো হচ্ছে সেই সংলাপের মতো। যদিও কথাটা উনি মনে মনে বলছে। শম্ভুনাথ বাবু সম্পর্কে মামার মন্তব্য হচ্ছে কি? লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। আর এখানে যে বেহাই সম্প্রদায় লিখছে, এটা কি আমার শিটে বোধহয় বানান ভুল হচ্ছে নাকি এরকম আছে, আমি তোমাদের মেন বইটা আমি দেখতে হবে একটু। বেহাই সম্প্রদায় মানে এখানে হচ্ছে বেআইন সম্প্রদায়টা, ঠিক আছে? সম্পর্ক যার সাথে সম্পর্ক হচ্ছে তাদেরকে আমরা বেআইন বলি না, সেই বেহাই সম্প্রদায় কথা বলা হচ্ছে। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার, বেহাই। ঠিক আছে বানানটা। হ্যাঁ বানানটা ঠিক আছে না? এটা রবীন্দ্রনাথ ঠাকুর বানান নিয়ে প্রচুর কাজ করে। উনি বেআইনকে বেআই লিখলে বেআই লিখতে হবে। আমার এই শিটটা তো প্রচুর বানান ভুল আছে, তো আমি শিওর হয়ে বলতেও পারতেছি না কোন বানানটা ঠিক কোন বানানটা ভুল। তারপর মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের অংশ, বিবাহের একটা প্রধান অংশ। স্থূল অংশ মানে এখানে কি? দেনা পাওনা বা যৌতুকের কথা বলা হচ্ছে। এই স্থূল অংশটা মাথায় রাখবা, স্থূল অংশ মানে যৌতুকের কথা বলা হচ্ছে। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটি প্রধান অংশ, অর্থাৎ যৌতুকটাও বিবাহের একটা প্রধান অংশ। এই লাইনটা তো ইম্পর্টেন্ট না, এটা মনে রাখতে হবে না। এটা মনে রাখতে হবে, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে গেলে কেরানি রাখতে হয়। ঠিক আছে? এত লোক গেছে যে আদমশুমারি করতে গেলে আরেকটা এক্সট্রা কেরানি রাখতে হবে, যে কত লোক গেছে সেটা গোনার জন্য। এখন এটা গেছে কোন অনুষ্ঠানে বা গেল কোন অনুষ্ঠানে? বিয়েতে যায় নাই, কিসে গেছে? গায়ে হলুদে। তোমাকে মনে রাখতে হবে বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। এটা গেল কোন অনুষ্ঠানে? গায়ে হলুদে, বিয়েতে না। এই লাইনটা দিয়ে লিখে রাখো, পাশে লেখো গায়ে হলুদে। স্যার আশীর্বাদ না কি বলা হয়? হ্যাঁ আশীর্বাদ বলা হয় আর কি। তো এখানে গায়ে হলুদ লেখা আছে, যেহেতু তোমরা গায়ে হলুদই লিখবে। স্যার এখানে তো মেন বইয়ে কি আশীর্বাদ লেখা আছে? জি স্যার, আশীর্বাদ। বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। না এটা ওটা তো আলাদা, ওটা তো পাত্রকে আশীর্বাদ করে গেছে। না স্যার, এটা গায়ে হলুদ, ঠিক আছে। এটা গায়ে হলুদ, এই লাইনটা গায়ে হলুদ। পাত্রকে যেটা আশীর্বাদ করে যায় ওটা ওইরকম অনুষ্ঠান না। ও স্যার সরি, এটা আমি পাচ্ছি না আর কি। এটা হচ্ছে গায়ে হলুদ, যেটা কন্যার গায়ে হলুদ করে না, ওই অনুষ্ঠানটা। আশীর্বাদের অনুষ্ঠানটা আলাদা। তারপর এখানে একটা লাইন আছে, ব্যান্ড বাঁশি শখের কনসার্ট। কনসার্ট মানে এখানে কনসার্টের কথা বলা হচ্ছে। প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা। বর্বর কোলাহলের মত্ত হস্তি, হাতি পাগল হয়ে গেলে প্রচুর শব্দ করে। হাতি পাগল হয়ে গেলে প্রচুর শব্দ করে। তো বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন।
তার মানে সঙ্গীতে সরস্বতীর যে পদ্মবন, এখানে মনে রাখবে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, গুণের দেবী বলা হয়, তবে এখানে উল্লেখ করা হবে সঙ্গীতের দেবী হিসেবে। ঠিক আছে, এখানে সরস্বতীকে আমরা উল্লেখ করব সঙ্গীতের দেবী। এমনিতে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, গুণের দেবী। তোমাদের শব্দার্থের মধ্যে দেখলে দেখবা সরস্বতী দেওয়া আছে বিদ্যার দেবী, গুণের দেবী। তবে এই গল্পটাতে আমরা ওনাকে জানবো সঙ্গীতের দেবী হিসেবে। দলিত বিদলিত করি, আচ্ছা দালিত বিদলিত করিয়া আমি তো বিবাহগাড়িতে গিয়া উঠিলাম। এই লাইনটাতে এত কিছু মনে রাখতে হবে না, তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি বর্বর কোলাহলের মত্তহস্তি, আর হচ্ছে সঙ্গীত সরস্বতীর পদ্মবন। এই সঙ্গীত সরস্বতীর পদ্মবন বলতে আমরা আসলে সুরেলা যে ব্যাপারটা হয় সেটা বোঝাচ্ছি, যে অনেকগুলো বাদ্যযন্ত্র যেহেতু আনছে এখানে একটা সুর হওয়ার কথা, কিন্তু আসলে হয়ে গেছে কি একটা বর্বর কোলাহল। এরপর এই লাইনটা দেখো, ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। এটা হচ্ছে মামার রাগের কারণ। মামার রাগের দ্বিতীয় কারণ হচ্ছে এটা। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। উনি কেন খুশি হন নাই? প্রথম কারণটা হচ্ছে উঠানটাতে জায়গা নাই, উঠানে জায়গা কম। দ্বিতীয় কারণ হচ্ছে শম্ভুনাথ বাবু বিনয়টা অজস্র নয়, শম্ভুনাথ বাবুর বিনয়টা অজস্র নয়। এরপর এখানে আরেকজনের কথা বলা হয়, সেটা হচ্ছে উকিল বন্ধু। শম্ভুনাথ বাবুর একজন উকিল বন্ধু সবসময় হাত জোর করে, মাথা হেলিয়ে, নম্রতা আর স্ফীতহাস্য গদগদ বচনে সবাইকে স্বাগত জানাচ্ছে। অর্থাৎ যে ধরনের স্বাগতমটা মামা চাচ্ছিলেন শম্ভুনাথ বাবুর কাছে, সেটা উনি পেলেন কার কাছ থেকে? তার উকিল বন্ধুর কাছ থেকে, যে মাথা নিচু করে করে আসুন আসুন, বসুন বসুন, এই টাইপের করে। ঠিক আছে, তাহলে এই উকিল বন্ধুটাকে চরিত্র হিসেবে একটু মনে রাখতে হবে। পাত্রীপক্ষের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে পাত্রী নিজে তো আছে, শম্ভুনাথ বাবু আছে, আর তার উকিল বন্ধু আছে। তারপর এই লাইনটা একটু মনে রাখবে, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। এখানে বাবাজি বলে কাকে সম্বোধন করছে? গল্প কথককে। অনুপমকে। বাবাজি মানে গল্প কথক বা অনুপমকে। আমি এখন অনুপম নামটা পাই না, অনুপম নামটা কি চলে গেছে? স্যার একটু পরে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি পেয়ে যাবো পরে আসলে। মামার একমাত্র লক্ষ্য, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। এই লাইনটা একটু দাগ দিয়ে রাখো, এটা দাগ দেওয়া নাই, এই লাইনটা আন্ডারলাইন করো। মামার একমাত্র লক্ষ্য, তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না। এরপর এই লাইনটা একটু আন্ডারলাইন করো, আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। ঠিক আছে, এই লাইনটা আন্ডারলাইন করো, আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। সে একটু করে ঘাড় নাড়াচ্ছে, কিন্তু তার ঘাড় নাড়ানোর ইঙ্গিতটা হচ্ছে কি, যে এসব ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, যা বলার আমার মামা বলবে। এই যে মামা এখানে যখন ডাকলো, অনুপম এখানে কি করিবে, ও সবাই গিয়া বসুক, এখন আসে অনুপমের নামটা, আমি খেয়াল করিনি। শম্ভুনাথ বলিলেন, না সবাই নয়, এখানেই বসিতে হইবে। এই লাইন দুটা এমনিতে মনে রাখতে হবে না, তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গহনা যখন যাচাই করা হচ্ছে তখন কিন্তু গল্পকথক বা অনুপমকে সেখানে উপস্থিত থাকতে হয়েছিল। তারপর এই জিনিসটা মনে রাখো, গামছায় বাঁধা গহনা, এটা একটু আন্ডারলাইন করো। গহনাগুলো উনি নিয়ে আসছে গামছায় বেঁধে, কোনো বাক্সে করে নিয়ে আসে নাই, এমনিতে হাতে করেও নিয়ে আসে নাই, উনি নিয়ে আসছে গামছায় বেঁধে।
তারপর সবগুলো হচ্ছে তার পিতামহীদের আমলের গহনা। এখানে পিতামহী মানে কি, শম্ভুনাথ বাবুর যিনি দাদু ছিলেন সে দাদুর বাবাদের আমলের গহনা। ঠিক আছে, এখানে পিতামহ মানে যে দাদুই হবে এমন কোনো কথা না। দাদু বা দাদুর বাবা তাদের আমল, যে অনেক পুরাতন আমল বলতে আমরা পিতামহীদের আমল বলি। তারপর হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। এই লাইনটা দাগাও। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। এখানে এমনিতে সাধারণত কথায় কথায় আমরা যখন বলি যে খুব সূক্ষ্মভাবে কাজ করছে, তার মানে হচ্ছে নিখুঁতভাবে কাজ করা বা খুব মনোযোগ দিয়ে খুব কি বলবো ছোট ছোট আকারে যে নকশাগুলো করে সেই ধরনের কাজগুলোকে আমরা সূক্ষ্ম কাজ বলি। তবে এই লাইনটাতে সূক্ষ্ম কাজ মানে হচ্ছে একদম ফালতু কাজ। ঠিক আছে, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ মানে হচ্ছে কি ফালতু কাজ বলা হচ্ছে। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজগুলোতে তোমার প্রচুর খাদ ব্যবহার করতে হয়। এখনকার যে গহনাগুলো যে ডিজাইন গুলো দিতে হয়, স্বর্ণের মধ্যে ওইরকম ডিজাইন দিতে গেলে প্রচুর খাদের ব্যবহার করতে হয়। তো বলা হচ্ছে হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। তুমি যদি একটা গহনাতে অনেক বেশি স্বর্ণ দিতে যাও তাহলে সেখানে তেমন কোনো ডিজাইন তুমি দিতে পারবা না, কারণ ডিজাইন করতে গেলে খাদ মিশাতেই হবে। সেই জন্য এই লাইনটা আসে, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। যেমন ধরো এখানে উদাহরণ হিসেবে একটা বলছে, একটা মকর মুখ মোটা একখানা বালাই একটুখানি চাপ দিয়া দেখালো তাহা বাকিয়া যায়। স্বর্ণ হচ্ছে ভঙ্গুর টাইপসের। ঠিক আছে, একটা বালাতে চাপ দিলে সামান্য যখন বেঁকে যাচ্ছে বোঝা যাচ্ছে এটাতে প্রচুর স্বর্ণ আছে, খাদ একদম নাই। খাদ থাকলে কিন্তু এটা শক্ত হতো। তারপর ছিল গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়াররিং। এই ইয়াররিংটা একটু দাগাও। ইয়াররিং তো বুঝছো, কানের গহনা। এই ইয়াররিংটা দেওয়া হয়েছিল পাত্রপক্ষ থেকে, যেটাতে সোনার ভাগ সামান্যই আছে। তাহলে দেখো গহনা যাচাই করার সময় কে কে উপস্থিত ছিল। শম্ভুনাথ বাবু নিজে ছিলেন, অনুপম ছিল, অনুপমের মামা ছিল এবং শেখরা ছিলেন। এই চারজন উপস্থিত ছিলেন। এই জিনিসটা মনে রাখবে। ঠিক আছে, গহনা যাচাইয়ের সময় চারজন উপস্থিত ছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল, এই লাইনটা মনে রাখবে। এই লাল হওয়াটা কিন্তু লজ্জায় লাল হয় নাই। ও সরি, এখানে লজ্জায় লাল হওয়া বুঝেছি, সরি। এই মামার মুখ লাল হওয়া উঠিল মানে এখানে লজ্জায় লাল হওয়া। কারণ কি, প্রথমত উনি চাইছিল উনি পাত্রীপক্ষকে কিছুটা অপমান করতে পারতো, যদি সামান্য খাত পাওয়া যেত বা স্বর্ণের সামান্য কম পাওয়া যেত তাহলে উনি দেখাইতে পারতো যে উনি চালাকি করে চেক করছিল বলে এখন ধরা পড়ছে। এই ব্যাপারটা উনি করতে চাইছিল, সেটা উনি করতে পারেন নাই। তার উপর উল্টা নিজেরা অপমানিত হয়ে গেছে, তাদের যে গহনা সেটাই ফেরত পেয়ে গেছে, ফেরত দিয়ে দিয়েছেন উনি। এই জন্যই লজ্জায় মুখ লাল হয়ে গেছে। তারপর অত্যন্ত মুখ ভার করলেন উপপম। অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো গে। এরপরের গল্পগুলো আমাদের জানা। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে শেষে কি করছে, বিদায় করে দেওয়া। এই বিদায়ের দিকে কিছু কথা আছে, এগুলো একটু মনে রাখতে হবে। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? ঠিক আছে, ঠাট্টা করিতেছেন নাকি সংলাপটা কার? মামার। এই লাইনটা পুরোটাই মনে রাখবে। ঠাট্টা করিতেছেন নাকি সংলাপটা হচ্ছে মামার। আর শম্ভুনাথ বাবু বললেন কি, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই লাইনটা ইম্পর্টেন্ট। ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। অর্থাৎ যেখানে শুরুতেই একটা অপমান হয়ে গেছে, শুরুতে একটা সন্দেহজনক ব্যাপার চলে আসছে যে তিনি তার মেয়ের গহনা কম দিতে পারে, এই ধরনের একটা ব্যাপার চলে আসছে, সেরকম একটা সম্পর্ক উনি আর স্থায়ী করতে যাচ্ছেন না, উনি সেটা এখানেই শেষ করতে যাচ্ছে। এই লাইনটা এখানে দুইবার চলে আসছে, তোমাদের শীটের মধ্যে খেয়াল করবে দুইবার চলে আসছে, একবারই আছে। তারপর বললেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এই লাইনটা আসলে মনে রাখার কিছু নাই, এটা এমনিতেই বোঝা যায় যেটা কন্যার পিতাই বলবে। ঠিক আছে, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। এই লাইনটা রাখ দিয়ে রাখো।
এখানে আমি মানে অনুপমের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এত কথাবার্তার মধ্যে কেউ অনুপমকে কিছুই জিজ্ঞেস করতেছে না বা কিছুই বলতেছে না, কারণ প্রমাণ হয়ে গেছে যে অনুপম এখানে কেউ না। ঝাড় লন্ডন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ডভন্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া। এখানে দক্ষ যজ্ঞটা একটু দাগ দাও। দক্ষ যজ্ঞ মানে হচ্ছে বিশাল এক ধরনের যজ্ঞ, যে যজ্ঞের মধ্যে অনেক কিছু দরকার পড়ে, ঠিক আছে? অনেক কিছুর দরকার পড়ে, অনেক উপকরণের দরকার পড়ে, অনেক মানুষের দরকার পড়ে। তো এত মানুষের মধ্যে যজ্ঞ করতে গিয়ে দেখা যায় যে প্রচুর বিশৃঙ্খলার অবস্থার সৃষ্টি হয়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে দক্ষ যজ্ঞের পালা। এটা মনে রাখবে যে দক্ষ যজ্ঞ মানে হচ্ছে বিশাল যজ্ঞ, যা অনুষ্ঠিত করতে প্রচুর লোকবলের প্রয়োজন। দক্ষ যজ্ঞটা মনে রাখবে। কলিজে চার পোয়া হইয়া আসিল, এই লাইনটা মনে রাখবে। কলিজে চার পোয়া হইয়া আসিল মানে সাধারণত তখনকার দিনে পাত্রীর পিতারা বা পাত্রীর যে বাবা থাকে তারা অত বেশি কথা বলে না, এখনো বলে না, এখনো দেখা যায় কনে পক্ষ সবসময় ঠান্ডা থাকে। তো সেখানে এখানে কনে পক্ষ নিজে থেকে বরকে তাড়িয়ে দিছে, এই জন্য বলছে কি কলিজে চার পোয়া হয়ে আসিল। এখানে কলি মানে কলি যুগের কথা বলা হচ্ছে। কলিযুগ মানে শেষ যুগ। পৃথিবীতে যে চারটা যুগ ছিল, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। কলিযুগ হচ্ছে শেষ যুগ। শেষ যুগের শেষ অবস্থা হচ্ছে চার পোয়া, ঠিক আছে? কলিজে চার পোয়া হয়ে আসিল মানে হচ্ছে কি শেষ যুগের শেষ অবস্থা। এরপর এখানে যে লাইনগুলো দাগ দেওয়া আছে এগুলো জাস্ট একটু দেখবা, এখানে তেমন আর ইম্পর্টেন্ট কিছু নাই। পার্ট 3 যেটা আছে, এই পার্ট 3 থেকে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে গল্পকথক পাত্রীকে একবারের জন্য দেখে নাই। গল্পকথক পাত্রীকে একবারের জন্য দেখে নাই, শুধু তার বর্ণনা শুনছে, তাও কার কাছ থেকে? বিনু দাদার কাছ থেকে। অর্থাৎ অনুপম একবারও কল্যাণীকে দেখেনি, সে শুধু কল্যাণী সম্পর্কে শুনেই গেছে, তাও সেই বর্ণনা শুনেছে কার কাছ থেকে? বিনু দাদার কাছ থেকে। এখানে লিখে রাখছে, বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। এই জন্যই গল্পের মূল নাম হয়ে গেছে অপরিচিতা। যার সাথে বিয়ে হওয়ার কথা তাকে সে একবারের জন্য দেখেও নাই, তাই ভালো মতো চিনেও না, স্বাভাবিকভাবে গল্পের নাম হয়ে গেছে অপরিচিতা। এবার এখানে আসি, মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, এই লাইনগুলোতে আসো। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল, এগুলো দরকার নাই। এই লাইনটা মনে রাখতে হবে না, এটা এমনিতে দাগ দেওয়া আছে, লাগবে না। শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, এই লাইনটা মনে রাখবা। শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, এটা হচ্ছে একটা বাক্য যেটা বলছে কি কল্যাণী, কিন্তু গল্পকথকের কাছে মনে হলো যেন এটা একটা গান। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজাগায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। অসময়ে অজাগায় কেন বলতেছে? স্টেশনে সাধারণত কোনো মেয়ের গলায় এরকম বড় করে শোনা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে তারা যেহেতু তীর্থে যাচ্ছে, তাহলে যে জায়গাটা যাচ্ছে সেটা বাংলার জায়গা তো না, অন্য কোনো অঞ্চল হবে ভারতের, সেই জন্য বলছে অজায়গা। আবার অনেকের
এটা কি মাঝখানে জয়েন দিচ্ছ? আচ্ছা যাক, ওরা জয়েন হোক, আমি অ্যাডমিট অল দিয়ে দিছি। তাহার একটি মাত্র ধোঁয়া গাড়িতে জায়গা আছে, এই লাইনটা মনে রাখো। তাহার একটি মাত্র ধোঁয়া গাড়িতে জায়গা আছে, লাইনটা মনে রাখবে। লাইনটা দাগ দিয়ে রাখো। এখানে ধোঁয়া মানে হচ্ছে গানের কলি বা লাইন। আমরা গানের লাইন মনে রাখি না? ওর মাথার মধ্যে একটা মাত্র গান বাজতেছে, যে গানের একটি মাত্র লাইন, সেটা হচ্ছে কি গাড়িতে জায়গা আছে। এখানে ধোঁয়া মানে গাড়ির লাইনের কথা বলা হচ্ছে, গানের লাইনের কথা বলা হচ্ছে। তারা তাদের টিকিট ছিল ফার্স্ট ক্লাসের। এখানে একটা জিনিস মনে রাখবে, এই পুরো লাইনটার মধ্যে, এই পুরো প্যাসেজটার মধ্যে যেটা মনে রাখতে হয়, এখানে লাইন মনে রেখে লাভ নেই। এই পুরো প্যাসেজটার মধ্যে, প্যারাগ্রাফটার মধ্যে তোমাকে যেটা মনে রাখতে হবে, তাদের টিকিট ছিল ফার্স্ট ক্লাসের, কিন্তু তারপরও তারা উঠলো সেকেন্ড ক্লাসে। তাও যখন একটা মেয়ে তাদেরকে ডাক দিল, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। অর্থাৎ কল্যাণী তাদেরকে ডাক দেওয়ার পর তারা সেকেন্ড ক্লাসের গাড়িতে গিয়ে উঠলো। তাদের টিকিটটা ছিল ফার্স্ট ক্লাসের। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আসা ছিল, ভিড় হইবে না। তারা টিকিট ফার্স্ট ক্লাসে থাকলো, তারা গিয়ে উঠছে সেকেন্ড ক্লাসে। তারপর স্টেশনে তারা কি ফেলে আসছে? আমার ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা। অর্থাৎ তারা একটা ছবি তোলার ক্যামেরা স্টেশনেই ফেলে আসছে। এই লাইনটা মনে রাখবে, ঠিক আছে? আমি এখানে লাইনগুলো এখন দেখিয়ে দিচ্ছি, এর পরের ক্লাসগুলোতে এইরকম লাইনগুলো দাগানো থাকবে তোমাদের শিটে। তো তখন আর এই সবগুলো লাইন নিয়ে আমরা আলোচনা করবো না, যে স্পেশাল লাইনগুলো বোঝার ব্যাপার আছে শুধু সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তারপর হচ্ছে মেয়েটির বয়স 16 কি 17 হইবে। এখানে যেহেতু কল্যাণী, স্বাভাবিকভাবে আমরা কিন্তু জানি ওর পারফেক্ট বয়স কোনটা। বিয়ের সময় তার বয়স বলছিল 15, এই ঘটনাটা 1 বছর পরের। তাহলে স্বাভাবিকভাবে এখন কল্যাণীর বয়স হচ্ছে 16। তো এটা আমাদের জানা থাকার কথা। আমরা জানি যে কল্যাণীর বর্তমান বয়স হচ্ছে 16, কিন্তু এই আন্দাজ করতেছে মেয়েটির বয়স 16 কি 17 হইবে। সরোয়ার তানভীর, তোমার মাইক্রোফোনটা ইয়া করো, মিউট করো। আর এই মেয়েটার সঙ্গে কে ছিল? দুটি তিনটি ছোট ছোট মেয়ে ছিল। এখানে সংখ্যাটা পুরোপুরি দেয় নাই, 2-3টা ছোট ছোট মেয়ের কথা বলা হচ্ছে। তারপর তারা একটা ছবিওয়ালা গল্পের বই নিয়ে তাকে গল্প বলতে বলছে, যে গল্পটা তারা নিশ্চয়ই 20-25 বার শুনিয়েছে। এই লাইনটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটাও মনে রাখতে হবে না। আচ্ছা, এই জিনিসটা যেটা তোমরা এমনিতে তোমাদের বোর্ড এক্সামের জন্য মনে রাখতে পারো, যে গল্পটা 20-25 বার শোনা গেছে সেটা কেন আবার শুনতে যাচ্ছে, সে লাইনটা এখানে দেওয়া আছে। সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে সোনা হইয়া ওঠে। অর্থাৎ মেয়েটার কণ্ঠ এত বেশি সুমধুর যে তার কাছে গল্পটা বারবার শুনতেও অনেক বেশি ভালো লাগে। সকল কথা যে শোনা হইয়া ওঠে। তারপর স্টেশন থেকে সে খুব খানিকটা চানা মুট কিনিয়া লইল। এটা মনে রাখবে, চানা চুর না, এটা চানা মুট। তারপর তাকেও চানা মুট দিয়েছিল, কিন্তু নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সে নিতে পারে নাই। এরপর আসছে তার মায়ের অনুভূতি। মায়ের অনুভূতিটা কিরকম ছিল? ভালো লাগা ও মন্দ লাগা মধ্যে দোমানা ছিলেন। এই লাইনটা দেখাও। মা ভালো লাগা ও মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। তারপর মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এখানে মার কথা বলা হচ্ছে। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস, তারের জায়গায় কেটে তুমি মায়ের লিখে দাও। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই মায়ের অভ্যাস, তাহলে মনে রাখতে সুবিধা হবে।
তারপর হচ্ছে বড় একটা স্টেশনে আসার পর দেখা গেল সেই জেনারেল যেটা আগের স্টেশনে ছিল, সেই জেনারেলের একজন অনুষঙ্গী এই স্টেশন থেকে উঠবে। তো বারবার তারা তার গাড়ির সামনে দিয়ে ঘুরে যাচ্ছে, অর্থাৎ তাদের যে সেকেন্ড ক্লাস কামরাটা ছিল সেটার সামনে দিয়ে ঘুরে যাচ্ছে। এরপর আমার এখানে কিছু লাইন কাটা গেছে, সিটে কিছু লাইন নাই, সম্ভবত ওদেরকে গাড়ি থেকে নেমে যেতে বলছিল। আমি একটু মেন বইটা দেখি। হ্যাঁ, গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারীর নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে লটকাইয়া দিয়ে আমাকে বলিল, এই গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতে দুই সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। অর্থাৎ দেখা যাচ্ছে রেলের একজন কর্মচারী এসে নাম লেখা দুটো টিকিট তখনই মাত্র ঝুলাই দিছে আর বলতেছে কি এটা আগে থেকে রিজার্ভ ছিল, তো আপনাদেরকে নেমে যেতে হবে। তো অনুপম একটু ভীতু টাইপের মানুষের সাথে সাথে নেমে যেতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। এখানে একটু মনে রাখতে হবে মেয়েটার ভাষা ছিল হিন্দি, যদিও আমাদের লেখার সময় লেখক লিখছে কি বাংলা, কিন্তু মেয়েটা বলার সময় বলছে হিন্দিতে, না আমরা গাড়ি ছাড়িব না, এই লাইনটা সে বলছে হিন্দিতে, এটা মনে রাখতে হবে। মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। তখন লোকটা রাগ দেখাইয়া বলছে, বা রোগ করিয়া যেটা বলে সেটা হচ্ছে রাগ দেখিয়ে বলা, না ছাড়িয়া উপায় নাই। মেয়েটা কোনো মতেই ছাড়বে না দেখে তখন সে স্টেশন মাস্টারকে ডেকে আছে। স্টেশন মাস্টার হচ্ছে কি ইংরেজ, ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশ কর্মী, এটা মনে রাখবা। স্টেশন মাস্টার হচ্ছে ইংরেজ বা ব্রিটিশ কর্মী। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত কিন্তু, তো এতটুকু বলেই মানে সে বলছে আই এম সরি বাট, এতটুকু বলা মানে হচ্ছে আপনাদেরকে নেমে যেতেই হবে। স্টেশন মাস্টারের বক্তব্য ছিল এটা। তো অনুপম আবার নেমে যাওয়ার জন্য কুলি কুলি করে ডাকতেছিল। তখন এমনিতে আবার মেয়েটা উঠে বললো, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছে বসিয়া থাকুন। এটা বাংলায় বলছে, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। এরপর আবার স্টেশন মাস্টারকে ইংরেজিতে বলছে, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যে কথা। এই লাইনটা মনে রাখতে হবে। স্টেশন মাস্টারের সাথে তার কথোপকথনটা ছিল ইংরেজিতে, আর ওদিকে আরেকজন যে আসছিল রেলের কর্মী তার সাথে কথোপকথনটা ছিল হিন্দিতে, ঠিক আছে। তাহলে মেয়েটার এখানে তিনটা ভাষার কথা আসছে, মেয়েটা বাংলাতেও কথা বলছে, হিন্দিতেও কথা বলছে, ইংরেজিতেও কথা বলছে। বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল। এটা দরকার না, এটা মনে থাকবে। এরপর হচ্ছে কি তারা আর সেকেন্ড ক্লাস কামরা থেকে নামেনি। তো ওই দ্বিতীয় সাহেব যিনি কি করছে, উনি ট্রেনে একটা এক্সট্রা বগি যুক্ত করছে, এক্সট্রা বগি যুক্ত করে সেখানে উঠে তার সাথে গেছে। তো এতে করে ট্রেনটা একটু লেট হয়েছে। এই পুরো প্যারাগ্রাফের মধ্যে এই জিনিসটাই মনে রাখতে হবে যে পরবর্তীতে কি করছে, ওই ইংরেজ সাহেবের যে অনুচররা ছিল তারা আর ওই সেকেন্ড ক্লাসে উঠে নাই, তারা একটা এক্সট্রা বগি ট্রেনের সাথে যুক্ত করে তার মধ্যে উঠে তারপর গেছে। তারপর কানপুরে গাড়ি আসিয়া থামিল। এখানে মনে রাখতে হবে মেয়েটা নেমে গেছে কানপুরে, মেয়েটা নেমে গেছিল কানপুরে। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটি আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। এগুলো লাগবে না, জাস্ট এটা মনে রাখতে হবে, কানপুরে গাড়ি আসিয়া থামিল, লাইনটা মনে রাখবে। মা তখন তাকে জিজ্ঞেস করলো, কি তোমার নাম কি? মা তখন মেয়েটা বললো, আমার নাম কল্যাণী। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তাহলে এখানে এসে শম্ভুনাথ সেনের পেশাটা পেলাম, পেশা হচ্ছে ডাক্তার। শম্ভুনাথ সেনের পেশা হচ্ছে ডাক্তার। গল্প এখানে শেষ। এরপরে এই অংশটুকু, মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। এই লাইনটা মনে রাখবে। তার মানে দেখো মামারও নিষেধ ছিল, মায়েরও নিষেধ ছিল। মাতৃ আজ্ঞা ঠেলিয়া মানে হচ্ছে কি মায়ের আদেশ দিছিল না যাওয়ার জন্য, মায়ের আদেশ ছিল যেন সে না যায়, তারপরও সে আসছে। তো মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপর আমি কানপুরে আসিয়াছি।
এসে কোনো মতে শম্ভুনাথ বাবুকে তো সে রাজি করছে, কিন্তু মেয়ে কল্যাণীকে সে রাজি করতে পারেনি। কল্যাণীর এক কথা, সে বিবাহ করিব না। কেন? মাতৃ আজ্ঞা। এটা মনে রাখবে, কল্যাণী কেন বিয়ে করবে না? মাতৃ আজ্ঞা। প্রথমে সে ভয় পেয়ে গেছে যে এই পক্ষে মাতুল আছে। মাতুল মানে মায়ের বংশ। মাতুল মানে হচ্ছে মায়ের বংশের দিকে যারা যারা আছে আর কি, মা, মাসি, মামা, এদের সবাইকে একত্রে মাতুল বলা হয়। এখানে মাতৃ আজ্ঞা মানে তার নিজের মায়ের আদেশ না, মাতৃভূমির প্রতি যে দায়িত্ব বা কর্তব্য সেটাকেও সে বলতেছে মাতৃ আজ্ঞা। অর্থাৎ সে মাতৃভূমিতে কি করতেছে? বিবাহ ভাঙার পর হতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। এই লাইনটা একটু মনে রাখতে হবে, এই লাইনটাও দাগ দিয়ে রাখো। বিবাহ ভাঙার পর কল্যাণী কি করছে? মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। তখন আমার বয়স ছিল 23, তার মানে বিয়ের সময় বয়স ছিল 22, তারপর রেল স্টেশনে যখন ছিল তখন ছিল 23, এখন হচ্ছে 27। এই যে 23 বছর বয়স বললো, এটা হচ্ছে কখনের? যখন রেল স্টেশনে ওই যে প্রথম মেয়েটার সাথে তার দেখা, সেই সময় তার বয়স ছিল 23। তার মানে বিয়ে তো 1 বছর আগের কথা, তাহলে বিয়ের সময় তার বয়স ছিল 22, আর এখন হচ্ছে 27। তিনি যেখানে আগে বাসা ছিল বা মাতুলকে তিনি ছাড়িয়েছেন, অর্থাৎ বাসা যেখানে ছিল সেখান থেকে চলে আসছে, তার সাথে তার মাও চলে আসছে। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই, এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে মাও তার সাথে চলে আসছে। সে এখানে আসছে বিয়ের আশায় আসে নাই, জাস্ট শুধু মেয়েটার কাছাকাছি থাকবে সেই আশাতে সে এখানে চলে আসছে। তা আমাদের লাস্ট লাইনটা কি? তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না। তার সাথে তা এখনো তার পরিচয়টা, মানে মেয়েটাকে সে এখনো ভালো মতো চিনতে পারে নাই। এই জন্য সে বলতেছে কি, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। অর্থাৎ ওখানে যে থাকতে পারতেছে এটাই তার ভাগ্য ভালো বলে সে ধরে নিচ্ছে। এই লাস্ট লাইনটা মনে রাখবে, ঠিক আছে? তো এতটুকু আসার পর আসে আমাদের লেখক পরিচিতি। লেখক সম্পর্কে আগে জানা উচিত ছিল। লেখক পরিচিতির মধ্যে তোমাদের এখানে যে ট্যাবলটা দেওয়া আছে, এই ট্যাবলে এখানে যা যা আছে এগুলো তোমাদের মেইন বইতেও দেওয়া আছে। অর্থাৎ তোমাদের মেইন বইয়ের ইনফরমেশন গুলো এখানে আসছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম ছিল, ছদ্মনামটা হচ্ছে কি ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর। ওনার জন্ম তারিখটা ইংরেজিতে হচ্ছে 7ই মে 1861, বাংলায় হচ্ছে 25শে বৈশাখ 1268, আর জন্মস্থান হচ্ছে জোড়াসাঁকো, কলকাতা, ভারত। যে সমস্ত লেখকদের জন্মস্থান মনে রাখতে হয় তাদের মধ্যে একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আর এটা তো আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে, আমরা সেই ক্লাস 6-7 থেকে পড়তেছি। জোড়াসাঁকোর কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের, তাই না? এটা তো আমাদের মুখস্থ। যেটা মুখস্থ না সেটা হচ্ছে তার জন্ম তারিখ, জন্মসালগুলো। এক্ষেত্রে মনে রাখবা ইংরেজিতে 1861, বাংলায় হচ্ছে 1268। এরপর তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী, পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনজনের নাম মনে রাখতে হয়। বাবার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথের একটা ইয়া ছিল, মানে এটাকে বলে উপাধি, মানে বিভিন্ন ব্যক্তি থেকে উপাধি পায় না, উনি একটা উপাধি পেয়েছিলেন মহর্ষি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মহান যে ঋষি তাকে বলা হয় মহর্ষি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এই মহর্ষিটা হচ্ছে তার উপাধি। মাতার নাম হচ্ছে সারদা দেবী, পিতামহের নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এখানে আরো কিছু ইনফরমেশন নাই যেটা তোমাদের মেন বইতে থাকতে পারে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান ছিলেন, এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তোমাদের মেন বইতে দেখবা দেওয়া থাকতে পারে তার পিতামাতা তিনি কত আছে দেওয়া। আচ্ছা যাই হোক, এটা যদি মেইন বইয়ে নাও থাকে 9-10 এর বই থেকে দেখে নিবা উনি তোমার পিতামাতার কততম সন্তান ছিলেন, এটা তোমাকে মনে রাখতে হবে। কিছু বলার আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে শিক্ষা জীবন। রবীন্দ্রনাথের শিক্ষা জীবন মনে রাখতে হবে না, খালি একটা লাইন মনে রাখতে হবে।
17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্ভব হয়নি। এই লাইনটা মনে রাখলেই হবে। ওনারা বাকি উনি কোন কোন স্কুলে পড়েছিল না পড়েছিল এগুলো আমাদের মনে রাখতে হবে না, ঠিক আছে? আর তোমার সাউন্ডটা একটু মিউট করো আরজু শেখ, তোমার মাইক্রোফোনটা মিউট করো। হ্যাঁ, তোমাদের মনে স্যার রাখতে আমার হবে। একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার স্যার আমাদের কোর্স প্ল্যান দিবেন না? হ্যাঁ দিয়ে দিব, ওটা তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, তোমরা আজকে কালকের মধ্যে পেয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে রবীন্দ্রনাথের বেলায় তোমাকে জাস্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উনি 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গিয়েছিলেন। অনেক বই লেখা আছে বিলেত গিয়েছিলেন, বিলেত মানে তখন ইংল্যান্ডকেই বলা হতো, ঠিক আছে? 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গিয়েছিলেন, তবে পড়া কমপ্লিট করেন নাই। এরপর উনি ওনার পেশা হিসেবে তোমরা মনে রাখবা লেখালেখি এবং জমিদারি। উনি পেশা হিসেবে ছিল, ওনার পেশা ছিল কি লেখালেখি করা এবং জমিদারি করা, যদি এখানে জমিদারির কথাটা লেখা আছে। 1890 সাল থেকে উনি জমিদারি দেখাশোনা শুরু করেন। এরপর আসে তার সাহিত্যকর্মে। সাহিত্যকর্মের মধ্যে এখানে তো ওনার সবগুলো বইয়ের নাম লেখা আছে, তোমরা সাধারণত বইয়ের নামগুলো মুখস্থ করো, তবে বইয়ের নাম মুখস্থ করার সাথে সাথে এখন থেকে তোমাদের আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে বইয়ের নামটা ওটা কি বই, এটা কি কবিতার বই, উপন্যাস নাকি গল্পের বই, এটাও তোমাকে একটু মনে রাখতে হবে। কারণ তোমাদের যে প্রশ্নগুলো আসবে, মনে করো একটা প্রশ্ন দিল নিচের কোনটি রবীন্দ্রনাথের লেখা কাব্যগ্রন্থ, তুমি দেখবা 4টা অপশনে 4টাই রবীন্দ্রনাথের লেখা, তার মধ্যে একটা থাকবে শুধু কবিতার বই, বাকি সবগুলো হয়তো ভিন্ন ভিন্ন উপন্যাসের নাম অথবা গল্পগ্রন্থের নাম এরকম দেওয়া আছে। অর্থাৎ প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল কি নিচের কোনটা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ, ঠিক আছে? তাহলে কাব্যগ্রন্থের মধ্যে কবি কাহিনী, কোরীয় কমল, প্রভাত সঙ্গীত, এই যে যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মনে রাখতে হবে কোনটা কোনটা আমি বলি। কবি কাহিনী মনে রাখবা, কবি কাহিনী মনে রাখতে হবে, কারণ কবি কাহিনী হচ্ছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ, ঠিক আছে? এরপর মনে রাখতে হবে শেষ লেখা, শেষ লেখা হচ্ছে তার লেখার শেষ কাব্যগ্রন্থ। কবি কাহিনী হচ্ছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ, শেষ লেখা হচ্ছে তার লেখা শেষ কাব্যগ্রন্থ। এরপর হচ্ছে গীতাঞ্জলি, এটা কেন মনে রাখতে হয় সবাই জানি আমরা, যার জন্য তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এরপর হচ্ছে তার লেখা উপন্যাস, উপন্যাসের মধ্যে যেগুলো মনে রাখতে হবে, বউ ঠাকুরানীর হাট, এটা ওনার লেখা প্রথম উপন্যাস, ওনার লেখা প্রথম উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। তারপর গোরা, গোরা হচ্ছে একটা আলাদা উপন্যাস, ঘরে বাইরে একটা আলাদা উপন্যাস, এখানে ফন্ট চেঞ্জ আছে। আচ্ছা তোমরা গোরার পর একটা কমা দিও, গোরা, ঘরে বাইরে এগুলো হচ্ছে আলাদা আলাদা উপন্যাস। চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, এই চোখের বালিকে মনে রাখবা, চোখের বালি প্রায় প্রশ্নে আসে, সেজন্য মনে রাখতে হবে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা উপন্যাস। তারপর যোগাযোগ, এই উপন্যাসটা মনে রাখতে হবে। বউ ঠাকুরানীর হাট, ঘরে বাইরে, চোখের বালি, যোগাযোগ, এগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে শেষের কবিতা, এই শেষের কবিতাকে অনেক কিছুর জন্য মনে রাখতে হয়। শেষের কবিতার নামে কবিতা শব্দটা থাকলো, এটা আসলে একটা উপন্যাস। দ্বিতীয় জিনিস হচ্ছে এই উপন্যাসটা চলিত ভাষায় লেখা, রবীন্দ্রনাথ সাধারণত সাধু ভাষায় লিখতেন, তবে এই উপন্যাসটা তার লেখা হচ্ছে চলিত ভাষায়। এরপর হচ্ছে কাব্যনাট্য, কাব্যনাট্য মানে কি? যে নাটকগুলোর সংলাপ কবিতায় লেখা, এমন নাটক যাদের সংলাপগুলো সব কবিতায় লেখা। তার মধ্যে তোমরা শুধু চিত্রাঙ্গদা মনে রাখলে হবে, চিত্রাঙ্গদা আর বিসর্জন, চিত্রাঙ্গদা, বসন্ত, বিসর্জন, এই জিনিসগুলো একটু মনে রাখবা, কারণ একই নাম কাজী নজরুলের বেলায়ও পাবে, বসন্ত নামটা কাজী নজরুলের ক্ষেত্রে গিয়েও পাবে, কেন পাবে সেটা তখন পাবে, ঠিক আছে? তাহলে চিত্রাঙ্গদা, বসন্ত, বিসর্জন, এই 3টা নাম মনে রাখবে। তারপর চিরকুমার সভা, এটা একটা নাটক। রক্ত করবী, এটাও একটা নাটক, এটাকে কবিতার বই মনে করবা না। চিরকুমার সভা এটা একটা নাটক, রক্ত করবী এটা একটা নাটক, এই দুটো মনে রাখতে হবে। চিরকুমার সভা এটা একটা নাটক, রক্ত করবী এটা একটা নাটক। তারপর গল্পগ্রন্থের মধ্যে আছে গল্পগুচ্ছ, গল্পসভা, এগুলো মনে রাখতে হবে না, গল্পগ্রন্থ তেমন দরকার নাই, সেটা মনে রাখবে। সে হচ্ছে কি একটা গল্পগ্রন্থ, এখানে অনেকগুলো গল্প আছে। এবার তোমাদের শীটে যাবে, শীটে গিয়ে, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলার আছে, ওনার প্রবন্ধ গ্রন্থগুলো মনে রাখতে হবে না, ভ্রমণ কাহিনীগুলো মনে রাখতে হবে। জাপান যাত্রী, পথের সঞ্চয়, পারস্য, তারপর রাশিয়ার চিঠি, ইউরোপ যাত্রীর ডায়েরি, ইউরোপ প্রবাসীর পত্র। তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রাশিয়ার চিঠি,
তারপর হচ্ছে জাপান যাত্রী। তিনটা মনে রাখতে হবে, একটা হচ্ছে জাপান যাত্রী, একটা হচ্ছে রাশিয়ার চিঠি, আর একটা হচ্ছে ইউরোপ যাত্রীর ডায়েরি। ঠিক আছে, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, ইউরোপ যাত্রীর ডায়েরি, এই তিনটা মনে রাখবে। পুরস্কারের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নোবেল পুরস্কার 1913 সালে পেয়েছিলেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ডিলিট উপাধি পান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও ডিলিট উপাধি। তিনটা বিশ্ববিদ্যালয় ওনাকে ডক্টরেট ডিগ্রি, ডিলিট উপাধি মানে আসলে ডক্টরেট ডিগ্রি দেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই তিনটা বিশ্ববিদ্যালয় স্যার ওনাকে ডিলিট উপাধি দেয়। হ্যাঁ বলো। যেটা যেটা বলতেছেন ওই যে খুব ইম্পর্টেন্ট, ওটা একটু কালার করে দেন, কালার করে রেখে দেন, পরে আমরা যখন শীট পাবো। শীট আমি তোমাদের দিয়ে দিছি তো, সেই জন্য আমি এখানে এই জন্য দেখিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ে মেইন বই সাথে নেই? জি স্যার আছে, জি স্যার। মেইন বই একটু দেখাও, মেইন বই এগুলো দেওয়া আছে তো, মেইন বই লেখক পরিচিতির মধ্যে যেটা যেটা আছে ওখানেই পেয়ে যাবে। তাহলে তিনটা বিশ্ববিদ্যালয়ের নাম মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই তিনটা বিশ্ববিদ্যালয় থেকে উনি ডিলিট উপাধি পান। ওনার মৃত্যু তারিখটা মনে রাখতে হবে, 7ই আগস্ট 1941, 22শে শ্রাবণ 1348। আমি সাধারণত মনে রাখতাম 61 41 68 48 এভাবে, 61 41 68 48 এভাবে মনে রাখতাম। 61তে জন্ম, 41-এ মৃত্যু, 68তে জন্ম, 48-এ মৃত্যু। এখন 61 মানে হচ্ছে ইংরেজিটা, আর 68টা হচ্ছে বাংলায়। এরপর এখানে দেখবা তোমাদের শীটের লেখক সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো তোমাদের মেন বইয়ে নাই, এই তথ্যগুলোর বেশিরভাগই তোমাদের মেন বইয়ে নাই, এগুলো কিন্তু মনে রাখতে হবেই হবে। ঠিক আছে, এখানে যে টিক মার্ক করে যে লাইনগুলো দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে। যেমন ধরো তার প্রথম কবিতার বই, কবিতার নাম ছিল কি হিন্দু মেলার উপহার, এটা কবিতার নাম, কবিতার বই না। যে তিনি যে প্রথম যে কবিতাটা লেখেন সেটার নাম হচ্ছে কি হিন্দু মেলার উপহার, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী, যেটা একটু আগে বলছি যে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। এর আগে অনেকগুলো বইয়ে বনফুল লেখা ছিল, বনফুল যদি কোথাও পাও সেটা ভুল মনে রাখবা, আসলটা হচ্ছে কি কবি কাহিনী। এরপর তার প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা। তারপর তার প্রথম উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট, এটাও বলছি আমি ওখানে বলার সময়। তারপর ওনাকে বলা হয় ছোট গল্পের জনক, অর্থাৎ বাংলায় ছোট গল্প লেখাটা আগে প্রচলিত ছিল না, উনি প্রথম সেটা শুরু করেন। এই জন্য তাকে বাংলায় প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা ও ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী এবং ছোট গল্পের জনক বলা হয়। বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মনে রাখবে। ওনার প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী, প্রথম লেখা ছোট গল্পটা হচ্ছে ভিখারিণী। তারপর শেষ ছোট গল্প যেটা লিখছে ওটার নাম হচ্ছে মুসলমানের গল্প। এই জিনিস তোমাদের শিটে দেওয়া আছে, আমি জাস্ট তোমাদের বাস কয়েকবার করে বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথম যে গল্পটা লিখছে ছোট গল্প সেটা হচ্ছে ভিখারিণী, আর শেষ যে ছোট গল্পটা লিখছে সেটা হচ্ছে মুসলমানের গল্প। এরপর উনি ছোট গল্প সবচেয়ে বেশি রচনা করছে কুষ্টিয়ায় শিলাইদহে, কুষ্টিয়ার শিলাইদহে উনি সবচেয়ে বেশি ছোট গল্প রচনা করছে কুষ্টিয়া শিলাইদহে বসে। ওই যে ওখানে জমিদারি করতে দেখাশোনা করতে গেছিল তখন ওখানে বসে বসে এই ছোট গল্পগুলো লেখেন। রবীন্দ্রনাথকে বাংলা ছোট গল্পের জনক। এরপর ওনার সর্বপ্রথম, উনি অনেকগুলো কবিতায় লিখছে কিন্তু সবগুলো কবিতা যে সার্থক হতো তা না। ঠিক আছে, কবিতার দিক দিয়ে কবিতার অনেক নিয়ম কারণ তখন দেখা হতো, এখন তো আমরা মনে করো যে কেউ যে কোনো দুটা লাইন লিখে কবিতার বই হিসেবে চালিয়ে দেয়, তখন এরকমটা ছিল না। তখন কেউ কবিতা লিখলেই সেটাকে কবিতা বলা হইতো না, কবিতাটা সার্থক কিনা সেটাও দেখা হইতো, সব দিক দিয়ে কবিতার ব্যাকরণ ট্যাকরণ মেনে লেখা হয়েছে কিনা দেখা হইতো। তো রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কবিতা লিখতেই থাকতেন। ওনার প্রথম সার্থক কবিতা বলা হয় এটাকে নির্ঝরের স্বপ্নভঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে ওনার প্রথম সার্থক কবিতা, যেটার মধ্যে কোনো রকম ভুল পাওয়া যায়নি, ব্যাকরণ থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক ছিল। এই জিনিসটা হচ্ছে প্রথম নির্ঝরের স্বপ্নভঙ্গ। যদি বলে প্রথম কবিতা কোনটা তাহলে লিখবা কি হিন্দু মেলার উপহার, আর যদি বলে প্রথম সার্থক কবিতা কোনটা তাহলে বলবা নির্ঝরের স্বপ্নভঙ্গ। এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, প্রশ্নে যদি বলা হয় ওনার লেখা প্রথম কবিতা কোনটা তাহলে উত্তর হবে হিন্দু মেলার উপহার, কিন্তু যদি বলা হয় ওনার লেখা প্রথম সার্থক কবিতা কোনটা সেটা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। এরপর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদটার নাম ছিল সং অফারিংস, এটা তো আমরা জানি। সং অফারিংস প্রথম প্রকাশিত হয় 1912 সালে।
আর এর ভূমিকাটা লিখে দেন ইংরেজি কবি ডব্লিউ.বি. ইয়েটস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অনেকে মনে করে সং অফারিংসটা ডব্লিউ.বি. ইয়েটস আর রবীন্দ্রনাথ ঠাকুর একসাথে মিলে লিখছে। ব্যাপারটা এরকম না। ডব্লিউ.বি. ইয়েটস যেটা করছিল, উনি ওনার বইটার সম্পাদনা দেখছিল, অর্থাৎ বইয়ের সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করেছিল। পুরো জিনিসটাই ইংরেজিতে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। তো ডব্লিউ.বি. ইয়েটস এর কাছে উনি পাঠান, উনি ডব্লিউ.বি. ইয়েটস প্রথম সেই কাব্যগ্রন্থটা পড়েন এবং উনি সেটার ভূমিকা লিখে দেন এবং উনি ওটাতে কোনো ভুল না পেয়ে পরবর্তীতে সেটা প্রকাশ করেন। আর এই ইংরেজি কাব্যগ্রন্থটার জন্যই কিন্তু কি পেয়েছেন উনি, নোবেল পুরস্কারটা পান, অর্থাৎ গীতাঞ্জলির ইংরেজি যে ভার্সন সং অফারিংস সেটার জন্য উনি নোবেল পুরস্কারটা পান। হ্যাঁ, কিছু বলবে? না স্যার। ওকে, মাইক্রোফোন অন হচ্ছিল সেজন্য। তারপর ব্রিটিশ সরকার তাকে একটা উপাধি দেয়, নাইটহুড বা স্যার উপাধি, যেটা উনি পরবর্তীতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বর্জন করেন। নাইটহুড বা স্যার উপাধি পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু সেটা আমরা এখন আর আছে বলি না, কারণ উনি নিজেই সেটা বর্জন করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন যদি আসে ব্রিটিশ সরকার তাকে কি উপাধি দিয়েছিলেন, তুমি লিখতে হবে নাইটহুড বা স্যার, বা অপশনে দেখবা কোনটা আছে। নাইটহুড থাকলে নাইটহুডই দেখাবে, স্যারটা দেখাবে না। ঠিক আছে, যদি অপশনে নাইটহুড থাকে তাহলে নাইটহুডই দেখাবে। এরপর তার শেষ কাব্যগ্রন্থ, শেষ লেখা, এটা বলছিলাম। তারপর উনি উনার ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে অনেকগুলো চিঠি লিখেছিলেন, যেগুলো সবগুলোকে আমরা একসাথে করে প্রকাশ করি, নাম দিয়েছিলাম চিত্রপত্র। এটার নাম দেওয়া হয় ছিন্নপত্র। ওই চিঠিগুলোকে পরবর্তীতে একসাথে বই আকারে প্রকাশ করা হয়, নাম দেওয়া হয় ছিন্নপত্র। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের একটা আত্মজীবনী আছে যার নাম হচ্ছে জীবন স্মৃতি। এটা একটু মনে রাখতে হবে, প্রকাশকাল মনে রাখতে হবে না, কিন্তু বইটার নাম মনে রাখতে হবে। জীবন স্মৃতি হচ্ছে ওনার আত্মজীবনী। তারপর উনি কাজী নজরুলকে উৎসর্গ করেন বসন্ত নাটকটা। আমি বলেছিলাম বসন্ত নাটকটার নাম মনে রাখবা, এটা উনি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে। আর কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন তার কাব্য রচনার শ্রেষ্ঠ সমাহার সঞ্চিতা। সঞ্চিতা এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, অনেকগুলো কবিতা, কাজী নজরুল অনেকগুলো কবিতা একত্রিত করে এই বইটা প্রকাশ করা হয়, আর এটা উনি উৎসর্গ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর রবীন্দ্রনাথের একটা কাব্য সংকলন আছে, সেটার নাম সঞ্চয়িতা। এই দুইটা বইয়ের নাম একটু আলাদাভাবে মনে রাখতে হবে। একটা হচ্ছে সঞ্চিতা, এটা হচ্ছে কার, কাজী নজরুল ইসলামের। আর আরেকটা হচ্ছে সঞ্চয়িতা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম চোখের বালি। আমার এখানে ভুল দেওয়া আছে, চোখের বালি লেখা আছে, এটা আসলে চোখের বালি। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে তো অবশ্যই মনে রাখতে হবে, আমাদের জাতীয় সঙ্গীতের রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর এখানে কিছু জাতীয় সঙ্গীত সম্পর্কে তথ্য দেওয়া আছে, এগুলো মনে রাখতে হবে। যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা জাতীয় সঙ্গীতের প্রথম যে 4 পংক্তি আছে সেটা বাদ্যযন্ত্রে বাজানো হয়, অর্থাৎ পুরো গানটা আমরা বাজাই না, আমরা জাস্ট প্রথম 4 পংক্তিটা বাজাই। এরপর হচ্ছে বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান হচ্ছে দ্বিতীয়। প্রথম কে আছে জানা আছে তোমাদের? বলতে পারবা সর্বকালের শেখ শ্রেষ্ঠ মুজিবুর বাঙালি? রহমান। হ্যাঁ, প্রথম হচ্ছেন শেখ শ্রেষ্ঠ শেখ মুজিবুর রহমান, আর দ্বিতীয় স্থান আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মনে রাখবা। বিবিসির যে বাংলা বিভাগ পরিচালিত জরিপ আছে, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় প্রথম আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর এগুলো মনে রাখতে হবে না। এটা তো বলে ফেলছি, প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিণী। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তৃতা দেন, এটা মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এটা আসতে পারে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ বক্তৃতা দেন 1926 সালের 10ই ফেব্রুয়ারি, তাও কার্জন হলে, এটা মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ তার প্রথম বক্তৃতা দেন 1926 সালের 10ই ফেব্রুয়ারি। উনি 2বার দিয়েছিল, তার মধ্যে প্রথমবার দিয়েছিল 1926 সালে। এই বক্তৃতার শিরোনাম ছিল দ্য মিনিং অফ আর্ট, আর দ্বিতীয় বক্তৃতাটা দিয়েছিল সেই একই সালে 13ই ফেব্রুয়ারি, অর্থাৎ 2 দিন পর আর কি।
আর সেই বক্তৃতার শিরোনাম ছিল দ্য রুল অফ দ্য জায়ান্ট। ঠিক আছে, প্রথম বক্তৃতার শিরোনাম ছিল দ্য মিনিং অফ আর্ট, দ্বিতীয় বক্তৃতার শিরোনাম ছিল দ্য রুল অফ দ্য জায়ান্ট। আর দুটো বক্তৃতা হয়েছিল কার্জন হলে। আর বাকিগুলো তো বলেছি, ওনাকে ডিলিট উপাধি দেওয়া হয় 3টা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন পত্রিকা সম্পাদনা করেন এটা মনে রাখতে হবে। সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। এর মধ্যে বঙ্গদর্শনটা মনে রাখলেই চলবে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন পত্রিকা সম্পাদনা করেন? সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। এটা মনে রাখতে হবে না, প্রায়শ্চিত্ত নাটক ভাঙিয়ে নাটকের পরিচয় দরকার নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা গুণ হচ্ছে তিনি ছবিও এঁকেছিলেন। শেষ বয়সের দিকে গিয়ে তিনি কিছু ছবি আঁকাআঁকি করেন, সেই ছবিগুলোকে একত্রে বলা হয় শেষ বয়সের প্রিয়া। উনি নিজেই নামকরণটা করেছিলেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ছবিও আঁকতেন, এই জিনিসটা একটু মনে রাখবে। এর পরের অংশগুলো অবশ্য তোমাদের জন্য, এটা পড়ার কিছু নাই। তোমরা যেন খুব সহজে উপন্যাসের নামগুলো, কাব্যগ্রন্থের নামগুলো মনে রাখতে পারো, সেই জন্য এখানে আমরা ছোট ছোট কিছু গল্প আকারে দিয়ে দিয়েছি শীটের মধ্যে। ঠিক আছে, এটা তোমরা বাংলা বিচিত্রা বই পড়লে ওখানেও পাবে, বা তোমরা যদি রেনেসা পড়ো, পারাবার পড়ো, যে কোনো বাংলা বই তোমরা যখন পড়তে যাবে ওখানে এরকম কিছু জিনিস দেখবা, যে কিভাবে খুব সহজে তুমি বাংলা উপন্যাসগুলো মনে রাখতে পারো, কাব্যগ্রন্থগুলো মনে রাখতে পারো, সেরকম কিছু দেওয়া আছে। সাধারণত আমি নিজেগুলো পড়তাম না, আমি এমনিতে পড়েই মনে রাখতাম, কারণ মুখস্থ তো করতে হচ্ছে না, দেখলে মাত্র যেন মনে পড়ে সেই ব্যাপারটা করতে হচ্ছে জাস্ট। সেই জন্য আমি এই ছন্দ বা এগুলো পড়তাম না। এখন তোমাদের পড়তে মন চাইলে তোমরা পড়তে পারো। আমাদের মোটামুটি গদ্যের এই অংশটা শেষ। গদ্যের মধ্যে আরো যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে শব্দার্থ, টিকা। এই জিনিসগুলো একটু বেশি বেশি পড়বে। তোমার মেইন বই যেগুলো আছে ওগুলো পড়লেও চলবে। ঠিক আছে, তোমাদের মেইন বই যে শব্দার্থ, টিকা দেওয়া আছে, বা আমাদের এখানে শীটের মধ্যে আমরা যেগুলো দিয়েছি, আমি অনেকগুলো বলে দিয়েছি তোমাদেরকে, ওখানে ওগুলাই পড়লে হবে। এই যে দক্ষ যজ্ঞ সম্পর্কে বলেছিলাম, দক্ষ যজ্ঞ এখানে দেওয়া আছে, দেখো। প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ, এই যজ্ঞে পরনিন্দা শুনে সতী দেহ ত্যাগ করেন। আসলে দক্ষ যজ্ঞ ব্যাপারটা ওইরকম না, এখানে যে অর্থ ব্যাপার হয় এই গল্পে, যে দক্ষ যজ্ঞ ব্যাপারটা অর্থ হয়, দক্ষ যজ্ঞ মানে বিশাল অনেক বড় যজ্ঞ, যেটাতে অনেক বেশি লোকের প্রয়োজন হয়। ঠিক আছে, এখানে প্রজাপতি দক্ষ মানে একজন দেবতার কথা বলা হচ্ছে। ব্রহ্মার ছেলে দক্ষ, তার কথা বলা হয়েছে। ঠিক আছে, প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞকে বলা হয় দক্ষ যজ্ঞ। আর এই যজ্ঞটা অনেক বড় হতো, এখানে প্রচুর লোকবলের দরকার পড়তো। তো তোমাদের এই শব্দার্থগুলো একটু পড়তে হবে। তারপর রসন চকি। রসন চকি, রসন চকি হচ্ছে সানাই, ঢোল ও কাঁস। এটা কাশি হবে না, এটা হবে কাঁসা। ঠিক আছে, তোমাদের মেন বই যদি কাশি লেখা থাকে তোমরা এমনিতে কাশি পড়িও, কিন্তু জিনিসটাকে বর্তমানে বলা হয় কাঁসা। সানাই, ঢোল ও কাশি এই 3 বাদ্যযন্ত্র সৃষ্ট ঐকতান বাদন, অর্থাৎ এই 3 ধরনের বাদ্য মিলিয়ে একটা সুর তৈরি করা হয়, এটাকে বলা হয় রসন চৌকি। তারপর অভ্রর নামটা আসছে, আমি পড়ার সময় পাই নাই যদিও, কিন্তু তোমাদের মেন বই আছে, আমি পড়ছি। একটা লাইনের মধ্যে অভ্র কথাটা আছে। অভ্র হচ্ছে এক ধরনের খনিজ ধাতু, যেটাকে আমরা জানি যে রাসায়নিক নাম কি, মাইকা। তারপর প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা, এটা মনে রাখতে হবে। তারপর এক চক্ষু লন্ঠন, এটা মনে রাখতে হবে। এক চক্ষু লন্ঠন মনে রাখবে, একদিকে খোলা 3 দিকে ঢাকা বিশেষ ধরনের লন্ঠন। তোমাদের যদি পুরোনো যুগের সিনেমাগুলো দেখে থাকো, কতগুলো সিনেমা বানানো হয় তখনকার আমলের দেখানোর জন্য, ওখানে দেখবা রেল স্টেশনে এক ধরনের যারা রেল স্টেশনে কাজ করে কর্মীরা এক ধরনের লন্ঠন নিয়ে দৌড়াচ্ছে। ওই লন্ঠনের 3টা দিক ওরা কাগজ দিয়ে ঢেকে রাখছে, শুধু একটা দিক খোলা রাখছে। টর্চ লাইট থেকে যেভাবে আলো বের হয়, ওই লন্ঠন থেকে সেরকম একদিকে শুধু আলো বের হয়, এই জন্য এটাকে বলা হয় এক চক্ষু লন্ঠন। তারপরে যে ধোঁয়া, ধোঁয়া শব্দের অর্থ দেওয়া আছে গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে, অর্থাৎ গানের যে মেইন লাইনটা থাকে। ওই যে আমরা গান শুনি না, যেমন ধরো একটা গান আছে সত্য কি মিথ্যা, এই গানের মধ্যে বারবার এই লাইনটা বারবার আসে, সত্য কি মিথ্যা এই লাইনটা বারবার আসে, তাহলে আমরা বলতে পারি ওটা হচ্ছে গানের ধোঁয়া। ব্যাস, এতটুকুই।
এরপর এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এগুলোতে যাবো না, আমি একটু প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোশ্চেন তোমাদের দেখাই, তোমাদের তাহলে ধারণা হবে যে এতক্ষণ আমরা যা যা পড়লাম সেখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে। যেমন ধরো এখানে একটা প্রশ্ন হচ্ছে রক্তকরবী কোন শ্রেণীর রচনা। আমরা পড়ে আসছি রক্তকরবী হচ্ছে একটা নাটক, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে দেখো তুমি রক্তকরবী মনে রাখলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু মনে রাখলে না যে এটা কি উপন্যাস নাকি গল্প নাকি নাটক, তাহলে তুমি আটকে যাবে। তারপর রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি, এখানে হচ্ছে কালান্তর, কালান্তর লেখাটা হচ্ছে রবীন্দ্রনাথের। তারপর 2006 সনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কততম মৃত্যুবার্ষিকী পালিত হয়। তো উনি স্বাভাবিকভাবে মারা গেছিল 41-এ, 1941 ওনার মৃত্যু। তো 41-এ যদি মৃত্যু হয়, এখন তুমি হিসাব করো 2006 এর মধ্যে তার কততম মৃত্যুবার্ষিকী পালন করবে। স্বাভাবিকভাবে হবে 65তম। তাহলে উত্তর হচ্ছে ঘ। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন, এটা আমরা একটু আগে পড়ে এসেছি। বসন্ত। বসন্ত। তারপর নিচের কোন গ্রন্থটি উপন্যাস। দেখো এখানে সবগুলোই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, শেষের কবিতা, কালান্তর, রুদ্রমঙ্গল, দেশে বিদেশে, এগুলো সবগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এর মধ্যে উপন্যাস হচ্ছে শেষের কবিতা, যদিও নামে শেষে কবিতা আছে দেখে অনেকে মনে করে এটা কবিতার বই, কিন্তু এটা আসলে একটা উপন্যাস। তারপর এই তথ্যটা তোমাদের শীটে নাই, রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী, প্রথম? প্রথম। হ্যাঁ প্রথম। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেম প্রশ্ন, রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটকটি উৎসর্গ করেছিলেন। তারপর এই প্রশ্নটা একটু দেখো, রাজা নাটক কোন সালে প্রকাশিত, এই ধরনের প্রশ্নগুলো খুব কম আসে। কোন নাটক কোন সালে প্রকাশিত, কোন বইটা কোন সালে প্রকাশিত, এটা একটু কম আসে। কম আসার কারণ হচ্ছে এটা আসলে মনে রাখা যায় না, ওনার লেখা এত এত নাটক আছে, এত এত গল্প আছে, তুমি কিভাবে মনে রাখবা যে কোনটা কত সালে প্রকাশিত হয়েছিল। তো স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্ন অ্যাভয়েড করার চেষ্টা করবা, এটা না শিখলেও চলবে, ঠিক আছে। তারপর এই প্রশ্নটা খেয়াল করো, কোন বইটি রবীন্দ্রনাথের রচিত নয়। এখানে শেষের কবিতা, দোলন চাপা, সোনার তরী, মানসী, দেখে মনে হচ্ছে সবগুলোই ওনার লেখা। তার মধ্যে দোলন চাপাটা আমাদের অপরিচিত, তো আমরা বলতে পারি দোলন চাপাটা হচ্ছে কি রবীন্দ্রনাথের রচিত নয়। তারপর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের অনুবাদ করেন কে? কেউ না, আমাদের জানা আছে ওনার নাম হচ্ছে ডব্লিউ.বি. ইলিয়ট, কিন্তু এখানে একটা আছে টি.এস. ইলিয়ট, এটাও না। যেহেতু কেউ না সেই জন্য কোনোটাই নয়, ঠিক আছে। তাহলে বেশিরভাগ প্রশ্ন দেখবা ওনাকে নিয়েই করছে। তারপর গদ্য থেকে একটা প্রশ্ন দেখো, অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ওকালতি। ওকালতি। তারপর পরের প্রশ্নটা দেখো, মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ। ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কেন? মামার বিচক্ষণতার জন্য নাকি তার প্রভাবের জন্য? প্রভাব। এটার উত্তরটা একটু দেখি, আমার মনে হচ্ছে ইয়ার জন্য হবে, 9 গ, ঠিক আছে, বিচক্ষণতার জন্য। কারণ গল্পের শুরুতেই অনুপম বলেছে সে বিষয় আসলে কিছুই দেখতো না, সবকিছু দেখতো কে? তার মামা। তাহলে স্বাভাবিকভাবে তাদের যে ধন সম্পত্তিটা এতদিন ধরে টিকে আছে সেটা টিকে থাকার কারণ কি? তার মামার বিচক্ষণতা, ঠিক আছে। তাই মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়। তারপর গজানন শব্দের অর্থ কি? আমরা জানি গজানন যার, গণেশ, গণেশ। ঠিক আছে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861। তারপর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতাকে? এখানে মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের খেতাব কোনটা ছিল এর মধ্যে, এই চারটার মধ্যে? বিশ্বকবি, চারণ কবি, জাতীয় কবি, নাগরিক কবি। ওনার খেতাব হচ্ছে বিশ্বকবি। বিশ্বকবি। হ্যাঁ, উনি যদিও উনি ভারতের জাতীয় কবি, কিন্তু জাতীয় কবি কখনো খেতাব হয় না, সেই খেতাব হয় বিশ্বকবি। তারপর হচ্ছে এগুলো দরকার নেই, গল্প গুছে কতটি গল্প সংকলিত হয়েছে। এই প্রশ্নগুলো পড়ার সময় একটা জিনিস খেয়াল করবে, এমন অনেক জিনিস আসবে যেটা তোমার শীটেও নাই, তোমার বইয়েও নাই।
এমন অনেক প্রশ্ন আছে যেটা তোমার শিটেও তুমি পাচ্ছ না, তুমি ভর্তি পরীক্ষার জন্য যে বইটা কিনছো সেখানেও কোথাও উল্লেখ করা নাই, কিন্তু প্রশ্ন ব্যাংক পড়ার সময় সেখানে চলে আসতেছে। তো সেই জন্য বাংলায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন ব্যাংক। বাংলায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন ব্যাংকটা। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক জানছি, আমরা একটু কাজী নজরুলে যাব। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, এই কবিতাটাতে আমি একটু পড়ে যাচ্ছি, আগে একটু কাজী নজরুলে যাই কারণ আমাদের হাতে সময় কম। কাজী নজরুলের বেলায় দেখো তার জন্ম তারিখটা হচ্ছে 25শে মে 1899। এখানে জন্ম তারিখের চেয়ে জন্ম সালটা ইম্পর্টেন্ট। কাজী নজরুলের জন্মটা হচ্ছে 1899 খ্রিস্টাব্দে। এটা মনে রাখা সহজ, 1900 সাল শুরু হওয়ার ঠিক 1 বছর আগে। আর ওনার জন্মটা কোথায়? বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। এই জেলাগুলো মনে রাখতে হবে, জেলা হচ্ছে বর্ধমান, তারপর আসানসোল মহকুমা হচ্ছে উপজেলা, গ্রামের নাম হচ্ছে চুরুলিয়া। ঠিক আছে, এই আসানসোল মহকুমার হচ্ছে তার উপজেলা, চুরুলিয়া হচ্ছে গ্রামের নাম, এটা মনে রাখতে হবে। তারপর ওনার বাবার নাম মায়ের নাম তো অবশ্যই মনে রাখতে হবে, বেশিরভাগ স্টুডেন্টদের মনে থাকে না। কাজী ফকির আহমেদ হচ্ছে ওনার পিতার নাম, মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন, এটা বেশি মনে রাখবে, মাতার নামটা বেশি মনে রাখবে, জাহেদা খাতুন। তারপর স্বাভাবিকভাবে ওনার শিক্ষা সম্পর্কে আমাদের জানা আছে, উনি প্রথমে গ্রামের মক্তবে পড়ালেখা করছে, পরে বিভিন্ন স্কুলে পড়ালেখা করছে, এগুলো আমাদের মনে রাখতে হবে না। স্যার আজকে কি 4টায় শেষ করবেন? চেষ্টা করব, আগে একটু দেখি। তাহলে স্যার আমাদের 5 মিনিটের জন্য একটু পানি খাওয়া ছুটি দেন। পানি খাওয়ার জন্য ছুটি লাগে? তুই বাসায় আসছ না, পানি এমনিতে খুঁজে কিনে খেয়ে ফেল। আচ্ছা না, আমি কাজী নজরুলটা লেখক পরিচিতের মধ্যে কাজী নজরুল শেষ করে দিব, কারণ এতগুলো আসলে পড়া যাবে না। কাজী নজরুলের গদ্যটা বাকি আছে, 2টা কবিতা আছে, এটা আমরা কালকে করব, ঠিক আছে? আমি কাজী নজরুলটা শেষ করে দিই। কাজী নজরুলের যেটা মনে রাখতে হবে, ওনার কাব্যগ্রন্থগুলোর মধ্যে, হ্যাঁ তোমাদের দুজনের মাইক্রোফোন অন, একটু মিউট করো। আবির, মতিউর। ভাইয়া কবিতাগুলো কালকে আলোচনা করব, আমরা একটু লেখক পরিচিতিটা শেষ করি, মানে কাজী নজরুলের লেখক পরিচিতি শেষ করে আজকে ক্লাস শেষ করবো। তো আমরা আগামীকাল আর একটা ক্লাস দিব, ওখানে এই বাকি 3টা আলোচনা করব, 2টা কবিতা একটা গদ্য রয়ে গেছে, ওই 3টা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। সাহিত্যকর্মের মধ্যে ওনার কাব্যগ্রন্থের নামগুলো মনে রাখতে হবে, অগ্নিবীণা, বিষের বাসি, ভাঙা, এইটা একটু দেখবা, এটা কি ভাঙার গান নাকি অন্য কিছু, এটা ভুল আসছে বোধহয় এখানে। তারপর হচ্ছে সাম্যবাদী, সর্বহারা, এগুলো তো আমাদের দেখলে মনে পড়ে, ঠিক আছে? ছায়ানট শব্দটা খেয়াল করো, এই ছায়ানট শব্দের প্রশ্নটা, জিনিসটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা কাব্যগ্রন্থ, কিন্তু বারবার এটা চলে যাবে, তোমরা দেখবা প্রশ্নের মধ্যে এটা নিয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, কারণ ছায়ানট শব্দ দেখলে আমাদের মাথায় আসবে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু লেখাটা মনে রাখবে এটা কাজী নজরুল ইসলামের। তারপর সিন্ধু হিন্দুল, চক্রবাক, এগুলো সবগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। এরপর উপন্যাস হচ্ছে বাদনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকায়, 3টা নাম উপন্যাসের নাম দেওয়া আছে। গল্পে আছে ব্যথার দান, রিক্তের বেদন, এই জিনিসগুলো একটু খেয়াল করবা, এগুলো এমনিতে পড়লে মনে হয় যে কবিতার নাম বলতেছে, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে গল্প। তারপর নাটকের মধ্যে আছে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, এর মধ্যে এই 2টা মনে রাখলে হবে, আলেয়া আর পুতুলের বিয়ে। নাটক হচ্ছে আলেয়া এবং পুতুলের বিয়ে। তারপর প্রবন্ধ গ্রন্থ হিসেবে এগুলো মনে রাখতে হবে, সবগুলোই প্রবন্ধ গ্রন্থ, সবগুলো মনে রাখতে হবে, যুগবাণী, দুর্দিনে যাত্রী, রাজবন্দির, জবানবন্দি, ধূমকেতু, এই 4টা আছে, 4টাই মনে রাখতে হবে। তারপর মরুভাস্কর জীবনী গ্রন্থ, উনি একজনেরই জীবনী লিখছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরুভাস্কর নাম দিয়েছে, গল্পের বইটার নাম হচ্ছে কি মরুভাস্কর, এটা জীবনী গ্রন্থ, সরি গল্প গ্রন্থ না, এটা জীবনী গ্রন্থ। তারপর অনুবাদ হচ্ছে রুবায়াত হাফিজ, রুবায়াত ই ওমর খৈয়াম, এটা মনে রাখতে হবে না। তারপর হচ্ছে গানের সংকলন অত বেশি মনে রাখতে হয় না। সম্পাদিত পত্রিকা, এটা মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা 4টা সম্পাদিত পত্রিকা পাইছিলাম, এখানে 3টা আছে, এটা হচ্ছে ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ। এরপর পুরস্কারের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় অনেকে জগত্তারিণী স্বর্ণপদক পুরস্কার দেয়, ভারত সরকার পদ্মভূষণ উপাধি দেয়, এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ যে উপাধিটা পাওয়া যায়, অর্থাৎ ভারতে যেটা সর্বোচ্চ পুরস্কার বলা হয় সেটা কাজী নজরুল ইসলামকে দেওয়া হয়েছে, পদ্মভূষণ উপাধি। এরপর হচ্ছে রবীন্দ্র ভারতী ও ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 2টা বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট ডিগ্রি পান, একটা হচ্ছে রবীন্দ্র ভারতী আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আর পর 1976 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে 21 পদক প্রদান করেন এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেন। 21 পদক জিনিসটা মনে রাখবা, আমরা আমাদের বাংলাদেশে যে পুরস্কার ব্যবস্থাটা আছে তার মধ্যে স্বাধীনতা পুরস্কার হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, এরপরে হচ্ছে 21 পদক। 21 পদকের পুরস্কারটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। তাহলে কাজী নজরুল ইসলামকে আমরা দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারটা দিই 21 পদক, এবং উনি আমাদের জাতীয় কবি। আর ওনার মৃত্যুটা হচ্ছে ঢাকাতেই 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট উনি মৃত্যুবরণ করেন। ওনার কবরস্থানটা মনে রাখতে হবে, বা সমাধি স্থান যেটাকে বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেলে গিয়ে দেখে আসবা, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে একবার অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেলেও এই জিনিসগুলো তখন মুখস্থ হয়ে যাবে। এরপর কবি সম্পর্কে আরো কিছু তথ্য যেগুলো মনে রাখতে হবে। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। রণসঙ্গীতটা কি জানা আছে সবার, না ভুলে গেছে? চল চল হ্যাঁ, চল চল চল, চল চল। ঠিক আছে। তারপর রণসঙ্গীত হিসেবে পুরো কবিতাটা আমরা নিই নাই, আমরা নিছি কতটুকু, 21 চরণ, অর্থাৎ 21টা লাইন আমরা নিছি। তারপর রণসঙ্গীতটার আসলে নাম ছিল নতুনের গান, শিরোনাম এটা ঢাকার শিক্ষা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ বাংলাদেশের তখন জন্মও হয় নাই, সাল হচ্ছে 1928, বাংলাদেশ কেন ভারত পাকিস্তানেরও জন্ম হয় নাই, ওই সময় লেখা ওটা। ওখান থেকে আমরা 21টা লাইন নিয়ে ওটাকে আমাদের রণসঙ্গীত তৈরি করি, মানে রণসঙ্গীত হিসেবে ঘোষণা দেই। তারপর রণসঙ্গীত কোন কাব্যগ্রন্থে আছে? সন্ধ্যা কাব্যগ্রন্থে। এটা মনে রাখতে হবে, আমাদের রণসঙ্গীতটা আছে কোথায়? কাজী নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থে আছে। তারপর ধূমকেতু পত্রিকাটা সম্পাদনা যেহেতু কাজী নজরুল ইসলামের, এই কবিতায় রবীন্দ্রনাথের একটা কবিতা ছাপা হয়েছিল, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, বাণী ছাপা হয়। তারপর কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল আনন্দময়ীর আগমনে কবিতাটা লেখার কারণে। আনন্দময়ীর আগমনে নামে উনি একটা কবিতা লিখেছিল, ওই সময় তিনি প্রথম গ্রেফতার হন। এরপর বিদ্রোহী কবিতা একটা প্রকাশ করেছিল, ওইটার জন্য উনি গ্রেফতার হয়েছিলেন, ঠিক আছে? এই দুটো কবিতার নাম মনে রাখবা, একটা হচ্ছে বিদ্রোহী আর একটা হচ্ছে আনন্দময়ীর আগমনে। তারপর ওনার প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান, আর প্রথম প্রকাশিত রচনা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। এটা বাউন্ডুলের না, এটা বাউন্ডুলের আত্মকাহিনী হবে। প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি, আর বাউন্ডুলের আত্মকাহিনী এটা তো বলছি, এটা একটা গল্প। কাব্যগ্রন্থ হচ্ছে ব্যথার দান, প্রথম প্রকাশিত। এখানে দুইটা চলে আসছে, ব্যথার দান, অগ্নিবীণা। একটু দাঁড়াও, আমি একটু চেক করি, শীটটাতে ভুল আছে। আচ্ছা, এখানে যে ভুলটা হচ্ছে, উনার প্রকাশিত প্রথম গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, লাইনটা হবে না, এই লাইনটা তোমরা বাদ দিও, ঠিক আছে? কাব্যগ্রন্থ না, ব্যথার দান হচ্ছে ওনার লেখা গল্প গ্রন্থ, আর কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। ওনার প্রকাশিত প্রথম গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, এই দুটো মনে রাখবে। তারপর প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বাঁধনহারা। মোট কথা হচ্ছে এই প্রথম প্রকাশিত অপশনটা, এটা পুরোটা মুখস্থ করে ফেলবা। ওনার প্রথম কোন গল্পটা কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়, প্রথম কোন গল্প গ্রন্থটা প্রকাশিত হয়, প্রথম কোন উপন্যাসটা প্রকাশিত হয়, এগুলো একটু মনে রাখতে হবে। আর কাজী নজরুল ইসলামকে কি কবি বলা হয়? বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি, অর্থাৎ ওনার জাতীয় কবি। হ্যাঁ, জাতীয় কবি, বিদ্রোহী কবি। জাতীয় কবি যদিও ওনার খেতাব না, খেতাব জিজ্ঞেস করলে মনে রাখবে ওনার খেতাব হচ্ছে বিদ্রোহী কবি। জাতীয় কবি তো ওনার সম্মান, ওনাকে আমরা আমাদের জাতীয় কবি করছি, এটা আমাদের সম্মান।
তারপর অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয় উল্লাস, এটা একটু মনে রাখবা। অগ্নিবীণা যে কাব্যগ্রন্থটা আছে সেটার প্রথম কবিতাটার নাম হচ্ছে প্রলয় উল্লাস। তারপর নজরুলের মোট নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থি, এই পাঁচটার নাম মনে রাখবা। এগুলো নিষিদ্ধ করা হয়েছিল ব্রিটিশ সরকারের আমলে। একটা হচ্ছে বিষের বাসি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। এখন নিষিদ্ধ না, তখন নিষিদ্ধ ছিল। ঠিক আছে, ব্রিটিশ সরকারের আমলে ব্রিটিশ সরকার এগুলো নিষিদ্ধ করে দিয়েছিল। বিষের বাসি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। আর ওনার প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থের নাম হচ্ছে বিষের বাসি। একটা জিনিস মনে রাখবে, ওনাকে গ্রেফতার করা হয়েছিল দুইটা কবিতার জন্য, একটা হচ্ছে বিদ্রোহী কবিতা আর একটা হচ্ছে আনন্দময়ীর আগমনে। এখানে আনন্দময়ীর আগমনের জন্য প্রথমে গ্রেফতার করা হয়, এরপর বিদ্রোহী কবিতাটার জন্য গ্রেফতার করা হয়। এরপরের গুলো ওই রকম, ওই রবীন্দ্রনাথ কাজী নজরুলের বইগুলো তুমি কিভাবে মনে রাখবা সেই জন্য ছন্দ দেওয়া আছে কিছু। আমি একটু প্রশ্নে যাই। প্রশ্ন থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। যেমন ধরো বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা তোমাদের ওইখানে জ্ঞাগুলোতে দেওয়া নাই, এটা মনে রাখতে হবে। তারপর সাম্যবাদী কাব্যগ্রন্থ কার রচনা, এটা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ইসলাম মারা গেছেন কত সালে? 1976 সালে। এখানে অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে 1975 লিখে দেয়, এটা একটু মনে রাখবে, এটা 1976 হবে। ঠিক আছে, এটা বেশি আসছে। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশি আসছে এটা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন কোন সাহিত্যকর্মটি? সঞ্চিতা। ওনার যে কাব্যগ্রন্থ আছে একটা সঞ্চিতা, সেই সঞ্চিতা গ্রন্থটা উনি উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে। তারপর এই প্রশ্নটা দিয়ে একটু খেয়াল রাখবা, নজরুল ইসলামের বহু কবিতা কোন ছন্দে রচিত? ঠিক আছে, অনেকগুলো কবিতা উনি একটা নির্দিষ্ট ছন্দে রচনা করছে, এটা তোমাদের সম্ভবত এই কবিতাটার পাঠ পরিচিতি দেওয়া থাকার কথা। তারপর প্রশ্নটা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কোন কবি সমাধিস্থল রয়েছে? কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, এই জন্য আমরা বলি কি মৃত্যুর যে স্থানটা বা কবরস্থান বা সমাধিস্থান এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায়। এর পরের প্রশ্নগুলো কবিতা থেকে আসছে, আমরা কবিতাটা এখনো পড়ি নাই। ঠিক আছে, তাহলে কাজী নজরুল ইসলাম থেকে কি কি মুখস্থ করতে হবে প্লাস এখান থেকে কি কি মুখস্থ করতে হবে আমি বলে দিলাম। তোমাদের আগামীকাল আর একটা ক্লাস হবে, এই আগামীকালের ক্লাসটা কটায় হবে আমি জানিয়ে দিব। আগামীকালের ক্লাসটাতে আমরা এই আজকের ক্লাসটার এই বাকি অংশগুলো শেষ করব। ঠিক আছে, আর তোমাদের ক্লাস রুটিনও তোমরা কালকেই পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আমি তোমাদের, মানে কোন কোন জায়গাগুলো ক্লাস হবে। তোমাদের টোটাল 24টা গদ্য পদ্য আছে, আর একটা নাটক আর একটা উপন্যাস। ঠিক আছে, নাটক উপন্যাস থেকেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়। তাই 24টা ক্লাসের মধ্যে আমি শেষ করে দিব। 24টা ক্লাস লাগবে না, সরি, 24টা যে গদ্য পদ্যগুলো আছে এগুলো আমি 6টা ক্লাসে শেষ করার চিন্তা করে রাখছি। এখন মনে হচ্ছে 7টা ক্লাস লাগবে, 7-8টা ক্লাস লাগবে আর কি। ঠিক আছে, 7-8টা ক্লাসের মধ্যে আমাদের বাংলা ফার্স্ট পেপার শেষ হবে, এরপর আরো 5-6টা ক্লাস থাকবে বাংলা সেকেন্ড পেপারের উপর। তো ওই অনুযায়ী তোমাদের রুটিনটা আমি তোমাদের কালকে দিয়ে দিব। তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কিবারে কিবারে কয়টা ক্লাস হবে সব কি ওখানে থাকবে, উল্লেখ করা থাকবে? হ্যাঁ, রুটিনে সব বলে দিব। জি স্যার। স্যার আমাদের আবার একটা ক্লাস আছে হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার 9টা থেকে, একটু খেয়াল করে না? রাতে? জি, এটা কার ক্লাস? এটা স্যার ইংরেজি ক্লাস। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে আমার। ওকে, আর কিছু বলার আছে কারো? আচ্ছা নাই যদি, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই, আগামীকাল আবার দেখা হবে।